তো আমি একেবারেই একেবারেই ভূমিকা দিব না, কারণ হচ্ছে আজকে আমাদের তো মোটামুটি একটা পরিকল্পিত ক্লাস। এটা আরো 2 দিন আগে ক্লাসটা হওয়ার কথা ছিল। আমার ব্যক্তিগত ব্যস্ততা এবং মূলত টাইমটা ম্যাচ করতে পারছিলাম না, যেহেতু 49-এর একটা তারিখ এসে গেছে। 49 স্টুডেন্টদের ক্লাসগুলোর টাইমগুলোর সাথে আমি ম্যাচ করে একটা গ্যাপ খুঁজে পাচ্ছিলাম না। আর ক্লাস যেহেতু দিনের মধ্যে টাইম পেলেও দিনে ক্লাসগুলো দিলে অনলাইনে আমরা স্টুডেন্টদেরকে পাবো না। এই জন্য পরে এ, মোটামুটি মানে আরো 2 দিন আগের ক্লাসটা আমি আজকে এসে নিচ্ছি। তো পূর্ব ঘোষিত ঘোষণা অনুযায়ী প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছিলাম আহ, মোটামুটি একজন নতুন প্রার্থী হিসেবে বর্তমানে সামনের 51তম অথবা 50তম যাদের টার্গেট, এই ধরনের ব্যাচগুলোতে একজন প্রার্থী কিভাবে তার প্রস্তুতিটা এগিয়ে নিয়ে যাবে, কোন কোন বইগুলো পড়া উচিত, কোন জায়গাগুলোতে গুরুত্ব দেওয়া উচিত, এটার উপরে লম্বা একেবারে 2 ঘন্টার একটা ক্লাস ছিল। আশা করি এই যারা এই মুহূর্তে লাইভে আছেন বা ভিডিওটা দেখছেন অনেকেই দেখেছেন, বা দেখে নাও থাকলে ওই ক্লাসটা একটু দেখবেন, ইফেক্টিভলি কাজে লাগবে। ওখানে আমি আমার কোর্সের তথ্য দিয়েছি সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট, কিন্তু বাকি 2 ঘন্টার পুরো সময়টাই সাবজেক্ট ভিত্তিক, কোন সাবজেক্টে কোন জায়গাটার প্রিপারেশনটা জন্য কি কি পড়া উচিত, কিভাবে পড়তে হয়, এই ধরনের ইনফরমেটিভ কথাগুলো ছিল। তো আজকের কথা হচ্ছে, আজকেও আমি একটা স্লাইড উপস্থাপন করবো এবং স্লাইডটা আপনাদেরকে দিয়ে দিব। এবং এটা প্রথম স্লাইডটা যেভাবে এখানে অনেক অ্যানালাইসিস করে জিনিসটা রেডি করে দেওয়া হয়েছে, আহ, আজকেরটাও এখানে রিটেনের কিছু প্রশ্ন আছে, এই জিনিসটা শীট আকারে আপনারা পেয়ে যাবেন। তো আজকের স্লাইডটা আসার আগে আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে মূলত বিসিএস এর আমাদের যে সামনে প্রিলিমিনারি পরীক্ষা আসবে এবং আমাদের রিটেন আছে। তো এখন প্রিলি পাস করে রিটেন পরীক্ষা দিই, রিটেন প্লাস ভাইভা, এই 2টা পরীক্ষার মাধ্যমেই মূলত আমরা চাকরিটা পাই। তাহলে এটা হচ্ছে মূলত একটা প্রবেশের টিকিট। প্রবেশ করার জন্য এবার মূল প্রতিযোগিতা, টিকিট কেটে প্রতিযোগিতায় নামবো। প্রতিযোগিতায় নামার পরে মূল প্রতিযোগিতা হচ্ছে রিটেন এবং ভাইভাতে। শুরু থেকেই এখন রিটেন এবং ভাইভা নিয়ে আগাতে হবে। এবং এই যে আমার প্রথম ক্লাসটা নেওয়ার পরে এর মধ্যে আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অথবা বিভিন্ন প্রিন্টিং মিডিয়ার মাধ্যমে আপনারা ক্লিয়ারলি জেনে গেছেন, পিএসসি আলাদা করে এই যে চিন্ময় সম্মেলন কেন্দ্রে আলাদা একটা প্রোগ্রাম করে ঘোষণা দিয়েছে প্রতি বছর। এই বছর নভেম্বরে সার্কুলার হবে, অক্টোবরে ভাইবার রেজাল্ট হবে। মানে আমি প্রথম ক্লাসে বলেছিলাম উইদিন আ ক্যালেন্ডার ইয়ার, এবং এটাকে আমি ঘোষণা করেছিলাম পিএসসি ক্যালেন্ডার নামে। তার মানে 1 বছরের মধ্যে পিএসসির ভাইবা শেষ হবে, কিন্তু আমরা এর মধ্যে জেনে গেছি, আমার প্রথম ক্লাস এবং আজকের ক্লাসের মাঝখানে আমরা আরো ক্লিয়ার করে জানলাম এখন ভাইবা হবে শুধু তা নয়, রেজাল্ট হবে। তার মানে সময় আরো কমে আসছে। গত ক্লাসে 2 ঘন্টা ব্যাপী আমি যে জায়গায় ফোকাস করে বুঝিয়েছি, এটার সত্যতার জন্য আমার পক্ষে সরকারি ভাবে একটা আলাদা প্রোগ্রাম এসে গেছে, যেটা আমার ওই কথাগুলোকে আরো বেশি এম্পাসাইজ করে। তার মানে আমাদের কাছে এখন আমরা যারা 50তম বিসিএস পরীক্ষা দিব, 50তম, তাহলে 50তম যারা পরীক্ষা দিব আমাদের সার্কুলারটা আসবে। আমাদের সার্কুলার আসবে নভেম্বর মাসে, এবং এখান থেকে আমাদের প্রিলি হবে মনে করেন মার্চ মাসে। এরপরে মে মাসে আমাদের রিটেন হবে। তারপরে হচ্ছে জুন জুলাই অগাস্টে গিয়ে আপনাদের ভাইভা হবে, এবং সেপ্টেম্বর অক্টোবর, অক্টোবরে এসে আপনাদের রেজাল্ট হবে। রেজাল্ট হবে, এর জন্য আপনি প্রস্তুতি নিন। এখন আপনি বলবেন স্যার, তাহলে তো পরে যথেষ্ট চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছেন, আমি কিভাবে, যারা টিকবে তারা কি আপনার মতো মানুষ না? আপনি ওভাবেই নিজেকে প্রস্তুত করেন। এবং যেহেতু আমাদের সামনে এই যে কম সময়, নভেম্বর থেকে মার্চ, এখানে আমরা একটা ভালো সময় আছে আমাদের হাতে। আপনি সব সময় শুধু দেখছেন মার্চের পরে মাঝখানে এপ্রিল 1 মাসের পরে মে মাসে গিয়ে আমি লিখিত পরীক্ষা দিব স্যার, আমি এত কম সময়ে কিভাবে নিজেকে গুছিয়ে নিব, এটা নিয়ে তো এখন থেকে কেই হারিয়ে ফেলছি, এভাবে ভাবার কিছু কারণ নাই। এখানে আমরা সময়টা, আমাদের প্রিপারেশনের টেনিউরটা মূলত এখন থেকে শুরু হচ্ছে নভেম্বরের আগে। এখন সেপ্টেম্বর আছে, অক্টোবর আরো একটা মাস আছে, তারপরে এসে নভেম্বর। তাহলে ধরুন অক্টোবর থেকেই ধরি, এই মাসটাও বাদ দেন, অক্টোবর থেকে মার্চ পর্যন্ত, এই সময়টাকে আমরা কিভাবে প্রিলি
প্রিলি পাস করার জন্য টিকিট যেভাবে নিশ্চিত হবে, পাশাপাশি প্রতিযোগিতায় এগিয়ে থাকার জন্য লিখিত প্রস্তুতিটা আমরা কিভাবে নিব, এই নিয়ে আজকের কথা। আশা করব যেহেতু এই ক্লাসগুলোর বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে এই ধরনের সকল বিষয় নিয়ে প্রশ্ন, সিলেবাস, এই ব্যাপারগুলো আপনাকে দেখানোর জন্য, আজকে পিসিএস এর প্রিলি এবং রিটেন দুইটি সিলেবাসকে পাশাপাশি রেখে একেবারে এমন ভাবে স্লাইডটা তৈরি করেছি, এদিকে এদিকে প্রিলি সিলেবাস, এদিকে রিটেন সিলেবাস, প্রিলি লিখিত, এটার সাথে একটা তুলনামূলকভাবে একটা বিশ্লেষণের ক্লাস হবে। এটা আপনাকে ঘোষণা দিয়েছি, এই কথাগুলাই আমি আজকে তুলে ধরবো। শুরুতেই বলেছি যেহেতু সময় কম, আমি টু দা পয়েন্ট একেবারে মূল জায়গায় চলে যাব। তো ইন্ট্রোডাক্টরি কথায় আমি যে কথাটা আবারও একটু নিশ্চিত করলাম, আবারও একটু মনে করিয়ে দিলাম আপনাকে, এক বছরের মধ্যে প্রিলিটা বিসিএসটা শেষ করতে যদি হয়, তাহলে আপনার মূল প্রতিযোগিতা হচ্ছে আসলে রিটেন এবং ভাইভা, এবং শুরু থেকে আপনাকে রিটেনের প্রিপারেশনটা নিয়ে প্রস্তুতিটা শুরু করতে হবে। গত ক্লাসের যে ভিডিওটা ওখানে ইউটিউবে কমেন্ট দেখলাম, কমেন্ট করেছেন আপনারা, আহ, হয়তো আপনারা অথবা বাইরের কেউ কমেন্ট করেছেন, আদৌ কি প্রিলির সাথে রিটেন একসাথে প্রিপারেশন নেওয়া সম্ভব? অসম্ভব কিছু না। এবং প্রিলির সাথে রিটেন প্রিপারেশনটা নিতে হলে আপনি কিভাবে পড়বেন, কোন কোন জায়গা থেকে পড়বেন, এই বিষয় নিয়ে কিন্তু গত লম্বা 2 ঘন্টার ক্লাসটা আমি নিয়েছি। আজকে আমরা আরো একটু ক্লোজার জায়গা থেকে, আর একটু ক্লোজ থেকে জিনিসগুলো দেখবো। গত ক্লাসে আমি বলেছি এই হচ্ছে বিসিএস, এই হচ্ছে প্রিলি, এই হচ্ছে রিটেন। প্রিলির জন্য এই বই থেকে পড়তে হয়, রিটেনের জন্য এই জিনিসগুলো দেখতে হয়। আজকে আমরা সরাসরি পয়েন্ট ভিত্তিক দেখবো, বিষয়ের সরাসরি সিলেবাসের টপিক ধরে ধরে কথা বলবো। তাহলে পরে আরো একটু ক্লোজে আসলাম, পরের ক্লাসে এসে পার্টিকুলার জায়গায় আমরা পৌঁছে যাব। তাহলে আমরা মূল জায়গায় যাওয়ার আগে স্লাইডটা ওপেন করে নিচ্ছি, এবং আপনাদের এর মধ্যে প্রথম ক্লাস করে যদি কারো কোনো প্রশ্ন থাকে, আপনাকে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন। এই যে আমার স্লাইডটা চলে আসছে প্রথমে। আহ, আমার এখানে এটা একটা আহ, শিরোনাম আপনারা দেখতে পাচ্ছেন। ক্যামেরা কি ঠিক আছে বা লেখাগুলো কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আমাকে একটু নিশ্চিত করেন। উল্টো আছে নাকি? বোর্ডের লেখাগুলো কি ক্লিয়ার পড়া যাচ্ছে নাকি উল্টা পড়া যাচ্ছে? আহ, আমি আমি শুনতে পাই নাই। উল্টা নাকি সোজা আছে? চেঞ্জ করা লাগবে? ঠিক আছে। আচ্ছা। হ্যাঁ, আর একটু একটু কন্ট্যাক্ট করবেন। এখানে আপনাকে অধিকার দেওয়া হয়েছে ক্লাসটা করার জন্য, ওপেন করে দেওয়া হয়েছে আপনাকে জুমে। আমি চাইলে এটা ফেসবুক লাইভে নিতে পারতাম, কিন্তু আমি জুমে করছি। আমি কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই। কথা বলে আপনি প্রশ্ন করবেন, প্রশ্নের উত্তর দিব, আপনি জিনিসটাকে আরো জিনিসটা কাছে থেকে জানলেন। এবং এই যে যে রিলেটেড কথা বলছি, এই ব্যাপারগুলো নিয়ে আমার যথেষ্ট অভিজ্ঞতা আছে, আমার এক্সপিরিয়েন্স গুলো আপনাকে শেয়ার করার জন্য। তো এখানে কোনো জড়তা রাখার কিছু নাই। তাহলে আমাদের ক্লাস আজকে বলেছি, এবং একটু আগেই আমি বলেছি, আমরা প্রথম ক্লাসে ওভারঅল লিস্ট অফ বুকস এবং টেক্সট, বিসিএস টা প্রিপারেশন নিতে গেলে প্রিলি হোক রিটেন হোক, আপনাকে তিনটি জিনিসের কম্বিনেশন লাগে। এক নাম্বার জিনিস হচ্ছে আপনাকে সিলেবাসটা ধরে সিলেবাসের আলোকে একটা টেক্সট বই পড়তে হয়। দ্বিতীয় নাম্বার হচ্ছে যে বই, যে সাবজেক্ট পড়ছি বা যা পড়ছি তার প্রিভিয়াস কোশ্চেন গুলো দেখতে হয়। এবং তৃতীয় নাম্বার হচ্ছে পড়াশোনাগুলো শুধুমাত্র পড়ে পড়ে সামনে এগিয়ে না গিয়ে বারবার করে পেছনে ফিরে আসা, বারবার করে পেছনে ফিরে আসা। যদি আপনি সাফল্য চান, কোনো কোচিং আপনার লাগবে না। আমি এখানে কোচিং এর প্ল্যাটফর্ম থেকে, কোচিং থেকে এই আয়োজনটা, আজকে ক্লাসটাও যদি কোচিং না হতো আমি এভাবে সময় দিয়ে একটা স্লাইড তৈরি করে আপনাকে সময় দিতাম না। কোচিং আছে, কোচিং আমার একটা কমার্শিয়াল উদ্দেশ্য আছে। কিন্তু আমি তো আপনাকে নিশ্চয়তা দিচ্ছি না যে আমি আপনাকে ক্যাডার বানিয়ে দিই। আমি আপনাকে বলছি না আমায় মানে আমার এখানে ভর্তি না হলে আপনি কোনোদিনই চাকরি পাবেন না। পাবেন। কোচিং হচ্ছে একটা বাহানা, কোচিং হচ্ছে আপনার প্রস্তুতির কনসিস্টেন্সির জন্য। আর একটা মানুষ সব সাবজেক্টে যথাযথভাবে দক্ষ থাকে না, কিন্তু এখানে সব সাবজেক্টে প্রতিযোগিতায় এগিয়ে যেতে হলে প্রায় সব সাবজেক্টেই ভালো করার কোনো বিকল্প নাই। তাই কোচিং এ এক্সপার্টরা এসে পরামর্শ দেয়, তাদের পরামর্শগুলো পাওয়ার জন্য একটা সাপোর্ট মাধ্যম। তাহলে গত ক্লাসের লম্বা কথাগুলো থেকে তিনটা কি পয়েন্ট। একটা, এই ধরনের চাকরি পরীক্ষায় ভালো করার জন্য প্রথম কথা হচ্ছে কি, টেক্সট পড়া লাগবে। কি কি টেক্সট পড়বেন গত ক্লাসে বলেছি, একেবারে সাবজেক্ট ধরে ধরে, বাংলার জন্য এই, ইংলিশের জন্য এই, ম্যাথমেটিক্স এর জন্য এই, ধরে ধরে।
তারপর হচ্ছে প্রিভিয়াস কোয়েশ্চেন গুলো পড়া লাগবে, এবং কোয়েশ্চেন পড়ার নিয়ম হচ্ছে রেগুলার কোয়েশ্চেন পড়া, ডেইলি কোয়েশ্চেন পড়া। তাহলে স্যার আমি কি কোন একটা গাইড নিয়ে ওই গাইডের মধ্যে যে প্রশ্নগুলো আছে ওগুলো পড়বো? ওটা ধরন ঠিক নাই। ওটা হচ্ছে আপনি শেষ দিকে পড়বেন, মানে প্রস্তুতি যখন প্রায় 80%-এ পৌঁছে যাবে, তখন ওই সাবজেক্টটা রিভাইজ করার জন্য যে কোনো একটা বাজারের গাইড গুলো কিন্তু অনেক সাপোর্ট দেয় তখন। আমি কোনো বইয়ের সমালোচনা করছি না, কোনো বই পড়তে মানা করছি না। বাজারে যে সমস্ত গাইড বই আছে, নোট আছে, সবকিছুই আপনার উপকারী। এক এক কিন্তু কোন জিনিসটা কখন উপকার হবে। এখন আপনার হয়েছে ডায়রিয়া, আপনি খাওয়া শুরু করছেন প্যারাসিটামল। এখন আপনি যদি প্যারাসিটামল যদি একেবারে মানে একেবারে ডজন আফটার ডজন প্যারাসিটামল খাইতে থাকেন, আপনার পায়খানা সারবে না। তাহলে পায়খানা ভালো করার জন্য আপনার তো ফ্লাজিল, মেট্রিল এ সমস্ত ওষুধ খাইতে হবে। এখন আপনার গাইড কখন পড়া লাগবে? গাইড উপকারী। বাজারের গাইড গুলো কেন আমরা আমরা যে আমি ক্যাডার হয়েছে, আমি যে গাইড পড়ছি, তো গাইড কখন পড়তে হবে এই জিনিসটা আমরা খেয়াল করি না। এই জন্য প্রথম গত ক্লাসে যে কথাটা দিয়ে আমার ক্লাস শুরু করেছিলাম ওটা হচ্ছে বিসিএসটা আপনি টার্গেট করেছেন। আপনি যদি বিসিএসটা ক্র্যাক করতে না পারেন, তাহলে দুইটা কারণ। এক নাম্বার কারণ হচ্ছে এই বিসিএসটাতে ভাইবা পর্যন্ত পৌঁছে একটা রেজাল্ট ছিনিয়ে আনার জন্য যে পরিমাণ পরিশ্রম দরকার ছিল, ওই পরিমাণ পরিশ্রম আপনি দেন নাই। অথবা পরিশ্রম যথেষ্ট করেছেন, কিন্তু পরিশ্রম করার পন্থায় কোনো না কোনো জায়গায় ভুল করেছেন। না হলে পরে আপনি চেষ্টা করেছেন, আপ্রাণ চেষ্টা করে মনোযোগ দিয়ে ধ্যানে জ্ঞানে টার্গেট নিয়ে চেষ্টা করে একটা মানুষ ব্যর্থ হওয়ার কোনো কারণ আমি খুঁজে পাই না। আপনার আপনার অলরাউন্ড একটা এফোর্ট কিন্তু দরকার। তাহলে তিনটে জিনিস লাগবে: টেক্সট পড়া লাগবে, কোয়েশ্চেন পড়া লাগবে। তাহলে কোয়েশ্চেন কোত্থেকে পড়বো? প্রথম দিকে আপনি কোয়েশ্চেন পড়বেন কোয়েশ্চেন বেসড। মনে করেন একটা বিসিএস এর টোটাল প্রশ্নটা পড়বেন, আর এই টপিক ধরে ধরে যদি প্রশ্ন পড়েন, এই প্রশ্নের আপনি কুল কিনারা খুঁজে পাবেন না। দ্বিতীয় ধাপে গিয়ে টেক্সট পড়ার পরে গিয়ে আপনি গাইডের টপিক ভিত্তিক এমসিকিউ গুলো পড়বেন বা গাইড গুলো রিভাইজ করবেন। যার প্রস্তুতি হবে, আমি বলি, যার প্রস্তুতিটা গুছিয়ে যাবে, বাজারে ধরেন বাংলার জন্য 300 পৃষ্ঠার 400 পৃষ্ঠার একটা গাইড আছে, ইংলিশের জন্য 1200 পৃষ্ঠার একটা গাইড আছে, মনে করেন বাংলাদেশ বিষয়াবলীর জন্য 900 পৃষ্ঠার একটা গাইড আছে। এই 900 পৃষ্ঠার গাইড জুড়ে কিছু বেসিক আলোচনা এবং কিছু প্রিভিয়াস কোয়েশ্চেন, ধরুন বাংলাদেশের সংবিধান নিয়ে একটা সংক্ষিপ্ত সামারি আলোচনা করা আছে গাইডে। তারপরে এই সংবিধান থেকে বিগত 30 বছরের সবগুলো প্রশ্ন গাইডের মধ্যে সাজানো গোছানো আছে। ইনাফ, সুন্দর। ওইটুকু মুখস্থ করাকে প্রিপারেশন বলছি না। এর আগে যে টেক্সট বই পড়া পড়া লাগবে, এই ব্যাপারটা আমরা খেয়াল করি না। আমরা শুধু ওই যে শেষে কয়েকটা এমসিকিউ আছে ওগুলো পড়াকেই প্রিপারেশন মনে করছি। আবারও ক্লিয়ারলি আজকে ওপেন বলে দিচ্ছি, এই ভিডিও আবার লাইভ যাবে, পরে সবাই দেখবে। ক্লিয়ার বলে দিচ্ছি, এভাবে যদি পড়েন তাহলে আপনি বিসিএসটা দিয়েন না। সময়গুলো কেন ভাবে নষ্ট করবেন? আপনি প্রাইমারি নিয়োগ পরীক্ষা দেন, অথবা শিক্ষক নিবন্ধনের জন্য ওই টাইপ করে প্রিপারেশন নেন। বিসিএস এর প্রিপারেশন হচ্ছে এর আগে একটা বেসিক লাগবে, বিসিএস এর আগের ধাপটাই আমরা শুরু করি না। এখন যার যার প্রিপারেশনটা গুছিয়ে যাবে, ওই 900 পৃষ্ঠার গাইড করতে তার 3-4 দিনের বেশি লাগার কথা না। কারণ দেখা যাবে ওখানে এই সংবিধান থেকে আগে যদি আপনার কোনো টেক্সট পড়া থাকে, সংবিধান বই থেকে আপনার জিনিসগুলো পড়া থাকে, শীট পড়া আছে, বই পড়া আছে, তাহলে ওইখানে ধরেন 50টা প্রশ্ন আছে। ওই 50টা প্রশ্নের মধ্যে হয়তো আপনি 2 বা 3টা প্রশ্নের মধ্যে একটু কনফিউজ হচ্ছেন, ওগুলো একটু চেক করে নিতে হচ্ছে। এর বাইরে যদি আপনি প্রশ্ন উত্তর মুখস্থ করা শুরু করেন, দেন ইউ আর নট দ্য রাইট ক্যান্ডিডেট ফর বিসিএস। এই জন্য গত ক্লাসের কথাগুলো ভালোভাবে শুনবেন। কথা, আমার উপস্থাপনা কেমন ছিল আমি ওদিকে গুরুত্ব দিচ্ছি না, কিন্তু আমার ক্লাসের মধ্যে তথ্য কি ছিল সেদিকে আপনি গুরুত্ব দিবেন। যদি রিয়েল ক্যান্ডিডেট হন, ক্লাসটা আরো একবার দেখবেন। ওখানে যেহেতু টপিক ধরে ধরে কথা আসছে, আজকের ক্লাস আরো ভেতর থেকে কথাবার্তা শুরু হচ্ছে। মাস্টার ক্লাস এখানে লেকচার 2। আমার এখানে বোর্ডের একটু অ্যালাইনমেন্টে একটু সমস্যা দেখা যাচ্ছে, আমি এটা একটু ঠিক করে নিচ্ছি। হ্যাঁ, পিটিজেড ক্যামেরা, এটা এটা রিমোট দিয়ে কন্ট্রোল করা যায়। তাও অ্যালাইনমেন্ট একটু সমস্যা থাক, আমি ক্লাস চালিয়ে নিচ্ছি। আশা করি দেখতে পাচ্ছেন আপনারা। এখানে একটা ইন্ট্রো আছে, এগুলো নিয়ে আমার ইয়া নাই। আচ্ছা, এখানে শুরুতেই আমি আজকের ক্লাসটাও গত ক্লাসের মতো 2 ঘন্টা নেওয়ার জন্য একটা প্ল্যান করে স্লাইডটা তৈরি করেছি। কিন্তু যেহেতু আমাদের এই 1 ঘন্টা পরে আর একটা ম্যাথের ক্লাস আছে এবং আমার স্মার্ট বোর্ডটা ছেড়ে দিতে হবে, এই জন্য আমি 1 ঘন্টায় ক্লাসটা শেষ করব। তাই আমি প্রথম অংশের জিনিসটা বাদ দিচ্ছি। এখানে প্রথম অংশে আছে বিসিএস এর কয়টা ক্যাডার আছে, কোন ক্যাডারে কি কি সুবিধা পাওয়া যায়। আমি আপনারা যেন বঞ্চিত না হন, এই যে স্লাইডের, এটা একটা পিডিএফ ফাইল, মূলত স্লাইড না। এই ফাইলটাই পুরোটা দিয়ে দিবে, এটা এখান থেকে আপনারা পড়ে নেবেন এই অংশটা। যদিও আমি আলোচনা করলে এখানে বাইরে আরো অনেক তথ্য দিতাম, ধরেন পররাষ্ট্র ক্যাডার হলে আপনি কি কি সুবিধা পাবেন,
একটু করে দেখেন তো, মানে এখানে কত মজার মজার তথ্য আছে। আপনি যদি দেশের বাইরে কোনো জায়গায় পররাষ্ট্র ক্যাডার হয়ে যেতে পারেন, তাহলে দেখেন চাকরি দূতাবাসে দূতাবাসে আপনার পদায়ন হবে। আমি একটু ওইখানে হয়তো হোয়াইট কালারটা দেখা যাবে। পদায়ন হওয়ার পরে সেখানে দেখেন থার্ড সেক্রেটারি হিসেবে আপনি জয়েন করবেন। এবং এখানে দেখেন কিছু সহজ ভাবে আছে, দুজন পদায়ন হলে দেশের নিয়মিত স্যালারির বাইরে, নিয়মিত ধরেন আপনি তখন এই অনেক এই যে বাইরে দূতাবাসে পোস্টিং হওয়ার যখন হচ্ছে, তখন 6 বছর এখানে মনে করেন, তখন আপনি 6 গ্রেডের চাকরি বেতন পাবেন। তো 6 গ্রেডের বর্তমান বেসিক হচ্ছে মনে করেন 35,800 টাকা। এই বেসিকে আপনি টোটাল বেতন পাবেন মনে করেন 55,000 টাকা। এটা হচ্ছে আপনার মানে নিয়মিত বেতন। হ্যাঁ, এরপরে কতগুলো সুবিধা দেখেন, ফরেন ভাতা মাসে $1,200। এরপরে বাসা ভাড়া হিসাবে $2,000, $20,000, হ্যাঁ, হিসেবে বাসা ভাড়া। এটা হচ্ছে বছরে, বছরে $20,000 মানে হচ্ছে মাসে প্রায় $2,000। এবার আপনার যদি ছেলে মেয়ে থাকে, দুইজন ছেলে মেয়ে পড়াশোনার খরচ পাবেন। এখন দুইজন ছেলে মেয়ের পড়াশোনার খরচের জন্য দেখা যাচ্ছে এখানেও আপনি পাচ্ছেন মনে করেন এখানে 1,200। আমি একটু একটু লিখে দেখাই, মজার বিষয়টা লিখে দেখাই, অনেকে আগ্রহী হবেন, ব্যাপারগুলো জানলে আপনার আগ্রহ আরো বাড়বে। ধরেন আপনি পেয়েছেন কি ক্যাডার, পররাষ্ট্র। তো পররাষ্ট্র ক্যাডারে আপনার একটা মূল বেতন থাকবে। মূল বেতনের বাইরে আপনার একটা প্রথমেই একটা ইয়া পাবেন, এটা হচ্ছে ফরেন ভাতা। ফরেন ভাতা হচ্ছে $1,200। তারপর আপনি পাবেন বাড়ি ভাড়া। বাড়ি ভাড়া যদি 1 বছরে $20,000, এগুলো এগুলো কিন্তু ডলার, এগুলো টাকা না। তারপরে হচ্ছে আপনার সন্তানের জন্য, দুইটি সন্তানের জন্য পড়াশোনার খরচ। এখন পড়াশোনার খরচ ধরেন এটা মাসে মাসে মনে করেন $1,600, কারণ এগুলো বিদেশি পড়াশোনার খরচ বেশি, এটা আপনি পুরোটা পাবেন। তারপরে হচ্ছে আপনার চিকিৎসার জন্য সাপোর্ট পাবেন। এরপরে আপনি পাবেন বিনোদন, বিনোদনের জন্য প্রতি মাসে $300 করে পাবেন। তার মানে এখানে এভাবে আপনার এখানে আরো আরো সুবিধা আছে। কার্ডি, এগুলো ট্যাক্স ফ্রি, এই সব কিছু পাবেন। তার মানে এখানে দেখা যাচ্ছে প্রতি মাসে মনে করেন একজন নবম গ্রেডের নবম গ্রেডের একজন অন্য চাকরি, মনে করেন বাংলাদেশ ব্যাংকের এডি, অথবা মনে করেন যে কোনো একটা মনে করেন ট্যাক্স ক্যাডার, হ্যাঁ, ও একই রকম ভাবে ও মনে করেন 60,000 টাকা বেতন পাচ্ছে, 60,000 টাকা বেতন পাচ্ছে। একই গ্রেডে বিদেশি রাষ্ট্র অর্থাৎ বাংলাদেশের দূতাবাসগুলোতে পোস্টিং হলে দেখা যাবে সে বেতন পাচ্ছে অলমোস্ট অলমোস্ট কত টাকা, 5 লক্ষ টাকা। তাহলে এই ধরনের সুযোগ এখন আপনি পরে মানে প্রতি মাসে সরকারি ভাবে এত রাষ্ট্রীয় মর্যাদা পাওয়া, এত কিছু পাবেন, এত সুযোগ সুবিধা ভোগ করতে চাচ্ছেন, আর এখন পড়াশোনা করতে চাচ্ছেন গাইডেড এমসিকিউ মুখস্থ। এই জন্য আপনি যা চাইবেন তার মতো করে তার সমান লেভেলের প্রিপারেশন যদি আপনার না থাকে, তাহলে আপনার আসলে এ আপনি ওটার যোগ্য না। ওটার যোগ্য না আপনি। আপনার যোগ্যতার প্রধান হাতিয়ার হচ্ছে আপনার স্বপ্ন যত বড়, তত বড় পরিশ্রম, তত বড় লেভেলের সিরিয়াসনেস। তাহলে এই যে পররাষ্ট্র ক্যাডারের একটা সুবিধা দেখালাম। ধরেন আপনি প্রশাসন ক্যাডার হলেন, প্রশাসন ক্যাডার। এখন প্রশাসন ক্যাডারে মনে করেন 2 বছর চাকরি করার, 3 বছর চাকরি করার পর আপনি অ্যাসিল্যান্ট হলেন, ম্যাজিস্ট্রেট হিসাবে কাজ করার পর। এখন অ্যাসিল্যান্ট বা অথবা ইউএনও হলেন। এখন ইউএনও হওয়ার পরে এখানে আপনার একটা বাংলো থাকে, তারপরে একটা কোটি টাকা দামের গাড়ি থাকে, এবং এখানে এই যে মূল বেতনের বাইরে এই যে আপনার জন্য মানুষ থাকে কমপক্ষে 3 থেকে 5 জন, 3 থেকে 5 জন। এই মানুষগুলোর বেতন আপনাকে বাজার করে দেওয়ার জন্য মানুষ, আপনার বাংলোর পাহারা দেওয়ার জন্য মানুষ, আপনাকে রান্না করে দেওয়ার জন্য মানুষ, এগুলোর বেতন সরকার দেবে। গাড়ি যেটা দিবে, গাড়িটার জন্য তেল খরচ সরকার দিবে, গাড়ির ড্রাইভারের বেতন সরকার দিবে। এই যে সুবিধা দিয়ে দেখা যাচ্ছে একজন প্রশাসন ক্যাডারের মনে করেন যে যে ব্যক্তি 5 বছর চাকরি করে এই জায়গায় এসেছে, এই ব্যক্তির মাসিক সুবিধা দিয়ে হিসাব করে দেখা যাচ্ছে এখানে প্রায়
আপনি যদি 7 লাখ টাকাও দেন, এই সুবিধা অন্য একজন বেসরকারি মানুষ, মনে করেন আপনি ব্রিটিশ আমেরিকান টুকুতে চাকরি করেন, ব্রিটিশ আমেরিকান টুকুতে, এই এই যে এসিলেন্ট যিনি হয়েছে, ইনার শুরুতে চাকরির বেতন ছিল 35,000 টাকা। এই লোকটার, এই অফিসারের 35,000 সামথিং। আর আপনি ব্রিটিশ আমেরিকান টুকুতে জয়েন করেছেন, আপনার স্টার্টিং স্যালারি ছিল মনে করেন 2 লাখ টাকা বেতনের একটা বড় চাকরিতে আপনি ঢুকছেন। 5 বছর পরে এই লোকের বেতন মনে করেন সর্বোচ্চ 4 লাখ টাকা হবে, ডবল হলো। এর বেশি তো আর হওয়ার সুযোগ নাই, এর বেশি তো হওয়ার সুযোগ নাই। 4 লাখ টাকা হলো। কিন্তু যে লোকটা প্রশাসন ক্যাডারের সংযুক্ত হয়েছে, এই লোকের এই সুযোগ সুবিধাদিগুলো 5 বছর পরে এই জায়গায় পৌঁছায়। তাহলে স্যার আপনি বাংলো দেখেন, এই লোকটা যদি এরকম একটা বাংলোতে থাকতে চায়, এই লেভেলের একটা বাংলো ভাড়া নিতেই তো মাসে 2-2.5 লাখ টাকা লাগবে। এগুলো সামগ্রিক বিচারে বললাম। এই যে সুযোগ সুবিধা দিই, এই জন্য বিসিএস এর দিকে স্টুডেন্ট মানুষরা আসছে। এবং বর্তমানে স্যালারি স্ট্রাকচার যেটা আছে, নতুন একটা পে স্কেল হলে এই সুযোগ সুবিধাদিগুলো আরো বেশি বেড়ে যাবে। তো নানাবিধ কারণে বিসিএস এর প্রতি আপনারা যারা সিরিয়াস আছেন, বিশেষ করে একেবারে যারা লাইভে আমার ক্লাসটা করছেন, আপনাদের মধ্যে অন্যদের তুলনায় সিরিয়াসনেস একটু বেশি আছে বলেই কথাগুলো শুনবার জন্য আগ্রহ আপনার আছেন। তো সিরিয়াসলি আগাতে পারে। তো আমার স্লাইডের মধ্যে কোন ক্যাডারে কি কি সুবিধা আছে, এই ব্যাপারগুলো নিয়ে একটা সংক্ষিপ্ত ব্রিফ এখানে আছে। তো এটা আপনার, এটা এই বিষয়গুলো জানবার জন্য অনেকের অনেক আগ্রহ থাকে। একেবারে আমি জিনিসগুলো টু দা পয়েন্ট জিনিসগুলো এনেছি। কাস্টমস ক্যাডারে কি কি সুবিধা পাবেন, অডিট ক্যাডারে গেলে কি কি পাওয়া যায়, ট্যাক্স ক্যাডারে গেলে কি কি আছে, ইকোনমিক ক্যাডারে এখন নাই, যে এটা এখন এডমিন ক্যাডারের সাথে মার্চ হয়ে গেছে। তারপরে শিক্ষা ক্যাডারে আসলেও কি কি সুযোগ সুবিধা আছে, মানে আপনি শিক্ষা ক্যাডার মানে কি শুধু কলেজে পড়ানো, এখানে ইনকামের কোন কোন পথ আছে, কি কি সুযোগ সুবিধা যে আরো আরো পাওয়ার সুযোগ আছে, সবকিছু এখানে উল্লেখ আছে। আনসার ক্যাডার আছে। এই আনসার ক্যাডার দেখতে মনে হবে আনসার মানে ওই যে গ্রাম বাহিনী, গ্রাম পুলিশের মতো ছোটখাটো কোনো বিষয়, কিন্তু দেখা যাচ্ছে এই ক্যাডারটাতে, ক্যাডারে জয়েন করার পরে পোস্টিং হবে জেলা পর্যায়ে, শুরুতে একটা দামি গাড়ি নিয়ে একটা প্রভাবশালী অবস্থানে থাকার সুযোগ আছে। তাহলে এগুলো জানলে পরে আপনার আগ্রহের জায়গাটা আরো বেশি সিরিয়াস হবে। তথ্য ক্যাডার আছে, তথ্য ক্যাডারের কি কি কাজ, তথ্য ক্যাডার মানে কি শুধু রেডিওতে কাজ করা, নাকি এখন বর্তমানে তথ্য প্রযুক্তির যুগ, তথ্য ক্যাডারটার মধ্যে আর কি কি সুযোগ সুবিধা আছে, কি কি পোস্টিং কিভাবে হয়, ব্যাপারগুলো এখান থেকে আপনারা জেনে নিতে পারবেন। এটা ছিল একটা পার্ট, এটা নিয়ে আমি লম্বা করে বলি নাই যেহেতু এখানে দেওয়া আছে। এবার আসেন প্রিলিমিনারি এন্ড রিটেন সিলেবাস, এটাই আমাদের আজকের ক্লাসের মূল পর্ব। এখানে আমি দুটি সিলেবাসকে পাশাপাশি রেখে দেখানোর যে উদ্দেশ্য, এটা দিয়েই আমি এই স্লাইডটা এভাবে তৈরি করেছি। তাহলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি সহজ একটা জায়গা। তাহলে প্রথমে আমি কথা শুরু করার সময় আবারও একবার রিমাইন্ডার দিয়ে থাকে, ওটা হচ্ছে এখন আমরা যারা বিসিএস দিচ্ছি 50-51, আমার টার্গেটই 50 বা 51, 50-51 যারা দিচ্ছি, আমাদের কাছে কোনো বিকল্প নাই। প্রিলি এবং রিটেন দুইটি একসাথে প্রস্তুতি নেওয়া শুরু করার কোনো বিকল্প নাই। এবং আমরা আমাদের কোর্সটাও কিন্তু, কোর্স সম্পর্কেও তথ্য দিয়েছি গত ক্লাসে, আমাদের কোর্সটাও কিন্তু প্রিলি প্লাস রিটেন কে কম্বাইন করে পড়াচ্ছি। বিশেষ করে 50-এ যারা শুরু করছে এদেরকে আমরা রিটেন ক্লাস দিয়েই শুরু করে দিচ্ছি পড়াগুলো। তাহলে এখন প্রিলি এবং রিটেন কম্বাইন করে পড়ার জন্য কোন জায়গাগুলো আমরা এক এক ঢিলে দুই পাখি মারতে পারবো, ওই জিনিসগুলো চিহ্নিত করে দিচ্ছি। পাশাপাশি শুধু সিলেবাস দেখাবো না, পাশাপাশি আমি কিছু রিয়েল কোয়েশ্চেন দেখাবো। বিষয়বস্তুর মধ্যে ক্লাসে উল্লেখ আছে, কিন্তু রিয়েল কোয়েশ্চেন একেবারে সরাসরি। এই যে গত কয়েকদিন আগে যে বিসিএসটা গেল 46, এখনো 1 মাস হয় নাই। হ্যাঁ, এখনো 1 মাস হয় নাই। তারপরে এর আগের বছরের মনে করেন 2 বছরের কিছু প্রশ্ন দেখালাম। প্রশ্নগুলো দেখলে আপনি বুঝতে পারবেন এই এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য নিজেকে আপনি কিভাবে প্রস্তুত করা লাগবে। হম এরপরে ক্লাসে কিন্তু আমি রিয়েল কোশ্চেনের সলিউশন এবং একেবারে সলিউশন নিয়ে আরেকটা শীট রেডি করে আপনাদেরকে দিব। তাহলে আসেন এবার এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলার জন্য এটা প্রিলি এবং এটা হচ্ছে রিটেন। তাহলে দেখা যাচ্ছে বাংলা প্রিলিমিনারির জন্য বাংলার মার্কস হচ্ছে কত, 35। হুম প্রিলিমিনারির জন্য বাংলার ফুল মার্কস হচ্ছে কত, 35। আর রিটেনের জন্য আমাদের ফুল মার্কস এখানে কত দেখানো হয়েছে, 100। তাহলে এখানে 100 কেন, এই প্রশ্নটার উত্তর হচ্ছে এখানে আসলে 200 নাম্বার। 200 নাম্বার হচ্ছে যদি আপনি জেনারেল ক্যাডারে পরীক্ষা দেন, সাধারণ মনে করেন পররাষ্ট্র, প্রশাসন, এই যে ক্যাডার গুলো তখন দেখালাম, এই ধরনের ক্যাডারে যদি যেতে চান তাহলে আপনাকে পরীক্ষা দিতে হবে কয় নাম্বারের, 200 নাম্বারের। কিন্তু যদি আপনি পররাষ্ট্র, প্রশাসন, জেনারেল এই কোনো ক্যাডারেই যাবেন না, আপনি ডাক্তারি পাস করছেন ডাক্তারের দিকে যাবেন, ইঞ্জিনিয়ারিং পাস করছেন ইঞ্জিনিয়ারিং এর দিকে যাবেন,
ইকোনমিক্স থেকে পাশ করছেন, শুধু শিক্ষা ক্যাডারে চাকরি করবেন, অন্য কোনো দিকে যাবেন না, এই টাইপের হন, তাহলে আপনাকে 100 নম্বরের পরীক্ষা দিতে হবে। এই জন্য আসলে আমরা ব্যাপারটাকে ধরবো 200 নম্বর, কারণ জেনারেল বাদ দিয়ে কেউ শুধু নিজের সাবজেক্টে পরীক্ষা দেয় এমন প্রার্থীর সংখ্যা 4 লাখের মধ্যে কয়েকজন থাকে। সুতরাং সবাই আসলে 200 নম্বরের পরীক্ষাই দিবে। তো প্রথম 100 নম্বরটা কিরকম ছিল দেখেন, এখানে একটা ব্যাকরণ আছে, এবং এই ব্যাকরণের প্রশ্নের মান দেখেন 30, 30 নম্বর। তাহলে রিটেন পরীক্ষায় 30 নম্বরের ব্যাকরণ, আর প্রিলি পরীক্ষায় 15 নম্বরের ব্যাকরণ। তাহলে প্রিলিতে 15 নম্বরের যে ব্যাকরণ আছে, এই ব্যাকরণ গুলো রিটেনের 30 নম্বরের জন্য আছে। তাহলে রিটেনের 30, আপনি প্রিপারেশনটা শুরু কি প্রিলি দিয়ে করবেন না রিটেন দিয়ে করবেন? তাহলে বুদ্ধিমানের কাজ হবে, প্রথমে আমি গত ক্লাসে বলেছিলাম নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণের বুট বইটা একবার পড়ে নেওয়া। ওখান থেকে কি পড়বেন, কোন চ্যাপ্টারটা গুরুত্বপূর্ণ, এ সমস্ত দরিদ্র চিন্তা করলে আপনি, আবারও বলছি, আপনি বিশেষ দিয়ে না। আপনার তো ছোট্ট, আপনি এখন অনার্স পাস করা মানুষ, গ্রাজুয়েশন শেষ করে ফেলছেন, 9-এর একটা বই, বাংলা ব্যাকরণ বই, যে বইটা আসলে এক বসাতে বই শুরু থেকে শেষ পর্যন্ত রিডিং পড়া আপনার পক্ষে সম্ভব। এরকম একটা বই পড়ার সময় আপনার কাছে কোনটা গুরুত্বপূর্ণ, কোনটা কম গুরুত্বপূর্ণ, এই বইতে কি পড়বো কি বাদ দিব, এগুলো খোঁজাখুঁজি করেন। তার মানে আপনার মতো এরকম ফৈনি লেভেলের চিন্তা যে করে, সে কিন্তু এরকম বড় লেভেলে পৌঁছাবার অধিকার তার নাই। এই জন্য আপনাকে আমি বলবো, যারা একটু বড় করে চিন্তা করতে পারেন, 9-10-এর বইটা একবার পড়ে নিবেন। তারপর কি করবেন, দ্বিতীয় ধাপে প্রিলির কোনো প্রশ্ন পড়বো কি স্যার, তাহলে তারপরে কি আমি প্রিলির টপিক ধরে ধরে পড়বো? না, রিটেন ধরবেন, রিটেন ধরবেন। রিটেনের টপিক ধরে ধরে পড়ার সময় দেখবেন এখানে, দেখেন এখানে শব্দ গঠন আছে, শব্দ গঠন, শব্দ গঠন, শব্দ গঠন। তাহলে শব্দ গঠন জিনিসটা কি? শব্দ গঠন হচ্ছে কি জানেন? শব্দ গঠন হচ্ছে, আমরা সন্ধির মাধ্যমে শব্দ গঠন করি, আমরা কারক বিভক্তি যোগ করে শব্দ গঠন করি, আমরা সমাসের মাধ্যমে শব্দ গঠন করি। তাহলে এই যে সন্ধি, কারক বিভক্তি, প্রকৃতি প্রত্যয়, সমাস, এই যে বিষয়গুলো আপনি সারা বছর ধরে প্রিলির পড়া হিসেবে ব্লাইন্ডলি পড়েন, এই পড়াগুলো সবগুলো মিলে এখানে একটা পায়। তাহলে এবার সমাস, সমাসের মাধ্যমে শব্দ গঠন করি, কয় প্রক্রিয়ায় সমাসের ব্যবহার আছে, ব্যাপারটাকে এমন ভাবে জানেন যেন আপনাকে একটা কলম, একটা কাগজ দিলাম, আপনাকে যদি কাগজ আর কলম দিই, আপনার কোনো বইটই লাগে না, আপনি এমনিতেই 1-1.5 পৃষ্ঠার একটা সমাসের উপর একটা লেখা লিখে ফেলতে পারেন। সমাস মানে এই, এটা এই প্রকারের হতে পারে, এই প্রকার মানে এরকম যেমন উদাহরণ, এই প্রকার মানে এরকম যেমন উদাহরণ। অর্থাৎ যদি সমাসের মাধ্যমে শব্দ গঠন করার প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করুন, আজকে আমি একটু পরে প্রশ্ন দেখাচ্ছি, এরকম একটা প্রশ্নের উত্তর যদি আপনি লিখতে পারেন না, তাহলে পরিযোগিকা পরীক্ষা, পরিযোগিকা পরীক্ষা, পরিযোগিকা পরীক্ষা, এরকম ফোন লেভেলের পড়াগুলো আর করতে হবে না আপনার। সন্ধি, তাহলে সন্ধি করার স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি, 3টি প্রক্রিয়া, কোন প্রক্রিয়ার সন্ধির নিয়ম কি কি, এটা তো এখানে রিটেনের প্রশ্নের মধ্যে আছে। তাহলে রিটেনের প্রশ্নটা উত্তর লেখার জন্য এমন ভাবে প্রস্তুতি নেন যেন ওখান থেকে এমসিকিউ যেভাবে আসুক আপনি পারবেন। যে ব্যক্তি সমাস সন্ধির উপরে 1.5 পৃষ্ঠা পুরোপুরি লিখে ফেলতে পারে মুখস্থ, সে ব্যক্তির কাছে সন্ধি, পরিযোগিকা পরীক্ষা, পরিবানান রস্বইকার নাকি দীর্ঘইকার, এই নিয়ে কনফিউশনে পড়ার কোনো ঘটনা নাই। ধরেন এখানে আছে দেখেন, এক ক নাম্বার, খ নাম্বারে আছে বাংলা বানানের নিয়ম। তাহলে দেখেন পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসে জানেন, রিটেনে পরীক্ষায় প্রশ্ন আসে, তৎসম বানানের 5টি নিয়ম উদাহরণ সহ লিখো। 35 বিসিএস আসছিল। 36 আসছিল, অতৎসম শব্দের বানানের 5টি নিয়ম উদাহরণ সহ লিখো। তাহলে একটা তৎসম, একটা অতৎসম। 37, এগুলো আমি নিজে পরীক্ষার্থী ছিলাম, আমি নিজে এই পরীক্ষাগুলো দিয়েছি, 36, 37, 37, 37-এ দেখেন, 37-এ প্রশ্ন আবার বানান থেকে ওভাবে আসে নাই, সরাসরি কতগুলো শব্দ দিয়েছে, শব্দগুলোর শুদ্ধ বানান লিখো। তাহলে তুমি ফোন কি করো জানো? তুমি হচ্ছে একটা গাইড নাও, একটা গাইড নাও, গাইডটা নিয়ে ওই গাইডের মধ্যে বিগত বছরের যে শুদ্ধ বানানের যে লিস্ট আছে, লিস্ট অফ ওয়ার্ডস, বিগত বছরের শব্দ, ওখানে দেখা যাচ্ছে শুধু শুদ্ধ বানানের বিগত বছরের প্রশ্ন দিয়েছে 600। তুমি মুমূর্ষু পিপিলিকা, মুমূর্ষু পিপিলিকা, মুমূর্ষু পিপিলিকা, এগুলো বিগত বছরের শব্দগুলো পড়া শুরু করে দিয়েছো। বিশ্বাস করো, ওই 600 প্রশ্ন উত্তর পড়েও তোমার পরীক্ষা আসলে তুমি ভুলে যাবা, তুমি ভুল করবা, কারণ তোমার পড়ার পদ্ধতি ঠিক নেই। তুমি যদি বাংলা বানানের সঠিক নিয়মগুলো, বাংলা বানানের নিয়মগুলো যদি কাগজ দিলাম, কলম দিলাম, 5টা নিয়ম মুখস্থ লিখে ফেলতে পারো, এবং প্রতিটা নিয়মের অনেক উদাহরণ দেওয়ার অবিলিটি তোমার আছে, দেন এরকম 600 কেন, 6000 কেন, 6 লক্ষ শব্দ দিলেও তুমি পারবা, কারণ তুমি নিয়ম পারো। তোমাকে তোমাকে যদি দেয়
33 BCS আসছিল। দেখো, আমি লিখলাম, মনে করো পিপিলিকা। আমি লিখলাম, মনে করো পিপিলিকা। আমি আবার লিখলাম, মনে করো পিপিলিকা। আমি আবার লিখলাম, মনে করো পিপিলিকা। যখন তুমি নিজে নিজে পড়ছো, তখন তুমি পিপিলিকা কোনটা শুদ্ধ তুমি জানো। কিন্তু তোমাকে যখন এটা 33 BCS প্রশ্ন, অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি এভাবে দিল, তখন কোনটা শুদ্ধ তোমার একবার চোখ ওইদিকে দৌড়াবে, একবার ওইদিকে দৌড়াবে, আর একবার সাইড মেনে যে জরিনা যে জরিনা পরীক্ষা দিচ্ছে, তার চুলগুলো চশমার ফাঁক দিয়ে এদিকে ঝুলতেছে, ওইদিকে তোমার চোখ যাবে। শুদ্ধ উত্তর তোমার বের হবে না। কারণ ওই যে ফোন নিয়ে চিন্তা করে পড়ালেখা করছো, পড়ালেখার ধরন ঠিক নেই। এরকম মুখস্থ করা এই কাজটা কেউ করে, কিন্তু আমরা মোস্ট অফ দ্য স্টুডেন্টস উই আর ডুইং দ্যাট। ওটাই আমরা করে আগাচ্ছি। অ্যাকচুয়ালি আপনার করা দরকার ছিল এই যে নিয়মটা শিখা। নিয়ম যদি আপনি শিখে যান, এই যে দেখেন, একটা ইকার, দুইটা ইকার, তিনটা ইকার, এরকম তিনটা ইকার একসাথে আসলে মাঝখানে দীর্ঘ হবে, আর আর দুই দিকে হ্রস্ব হবে। তাহলে দেখেন পিপি, পিপি লিকা, এখানে দীর্ঘ ইকার। তাহলে যে ব্যক্তি জানে তিনটা ইকার একসাথে হলে মাঝখানে দীর্ঘ ইকার হয়, তার কাছে কোনটা শুদ্ধ এটা নিয়ে আর কোনো টেনশন নাই। মনে করেন, মুমূর্ষু বানান। দেখেন আমি লিখলাম মুমূর্ষু। তাহলে দেখেন এখানে তিনটা উকার একসাথে আসছে। তাহলে তিনটা উকার যখন একসাথে আসে, এই মাঝখানে একটা দীর্ঘ উকার হবে। তাহলে মুমূর্ষু বানানে দীর্ঘ উকার শুরুতে না শেষে নাকি মাঝখানে, এটা নিয়ে আলাদা করে আর মুখস্থ করার দরকার পড়ছে না। তার মানে হচ্ছে, বাংলা নিয়ে যে বললাম, আমি কথা কম বলে আগাই যাব। বাংলা নিয়ে যে বললাম, এখানে খেয়াল রাখতে হবে, আমার এই যে এখানেও ব্যাকরণ আছে, এখানেও ব্যাকরণ আছে, এখানেও ব্যাকরণ আছে। হুম। আপনার প্রথমে প্রথমে 9-10-এর বোর্ড বইটা পড়ে নিব, তারপরে রিটেনের প্রশ্ন দেখবো। প্রশ্ন আমি এই শীটটা যেহেতু দিয়ে দিচ্ছি, এই শীট আপনাদেরকে সবাইকে দিয়ে দিব এখানে ওপেন ফ্রি করে। এই শীটের মধ্যে রিটেনের প্রশ্ন, অনেকগুলো প্রশ্ন আছে। প্রশ্নগুলো দেখে আগে প্রশ্ন দেখবেন। আগে প্রথম একবার বাংলা ব্যাকরণ বইটা একবার রিড আউট করে নেবেন, একটা বেসিক কনসেপ্ট নেবেন। রিটেনের সিলেবাসটা দেখবেন। সিলেবাস এই যে এখানে সিলেবাসও আছে, একই ফাইলের মধ্যে আবার প্রশ্নও আছে নিচের দিকে। তারপর রিটেনের প্রশ্ন দেখবেন। এবার প্রতিটা প্রশ্নের উত্তর করার চেষ্টা করবেন। দেখা যাবে এরপরে যখন প্রিলিতে আসবেন, আপনি খেলতে খেলতে সব পারেন, খেলতে খেলতে সব পারেন, হাসতে হাসতে পারেন। ওটার ধরন ঠিক থাকতে হবে। তারপরে আসেন সাহিত্য। সাহিত্যের পড়াটার জন্য এই, তাহলে রিটেনের জন্য পড়বো নাকি প্রিলির জন্য পড়বো? এক্ষেত্রে আবার একটু ব্যতিক্রম। সাহিত্যে যদি আপনি রিটেনের প্রশ্নই পাবেন অনেক কম, কারণ রিটেনের সাহিত্যের নাম্বার হচ্ছে 30, 30 মার্কস। এখানে 10টা প্রশ্ন আসবে, একটা 3 নাম্বার করে 30 মার্কসের। কিন্তু প্রিলিতে অনেক লম্বা পরিধি থেকে আসে, কিন্তু রিটেনে কিছু প্রশ্ন একটু ডিপ জায়গা থেকে আসে। যদি পারেন রিটেনের প্রশ্নগুলো শুরু এখন থেকেই পড়ে নিলে, তাহলে পরে এই আপনার প্রিলির পড়ার সাথে রিটেনের পড়া ক্লিয়ার হবে। এরকম না করে উল্টা থেকে করবেন, রিটেনের পড়ার সাথে প্রিলির পড়া ক্লিয়ার হবে। একটু পরে আমি যখন প্রশ্ন দেখাবো, প্রশ্ন দেখে আমি আপনাকে ব্যাখ্যা দিব কিভাবে আপনি সাহিত্যের সাথে প্রিলির পড়াটাকে কানেক্ট করবেন। অল্প করে একটু বলি। ধরেন সাহিত্য, সাহিত্যের ক্ষেত্রে মনে করেন, প্রথমে আমরা প্রাচীন যুগ এবং মধ্যযুগ পড়ার সময়, প্রাচীন যুগ এবং মধ্যযুগকে আমরা ক্যাটাগরি ভিত্তিক প্রিপারেশন নিতে হবে। ক্যাটাগরি ভিত্তিক, ক্যাটাগরি ভিত্তিক কি? ধরেন মধ্যযুগ, মধ্যযুগ। তাহলে মধ্যযুগ যদি আমি পড়ি, ব্রিটেনে কিভাবে মধ্যযুগ থেকে প্রশ্ন আসবে, ওটা আপনাকে আগে জানতে হবে। না হলে মনে করেন বাংলা, বাংলা সাহিত্য। তাহলে দেখেন, মনে করেন একটা প্রশ্ন, একটা রিটেনের একটা প্রশ্ন আমি লিখে দেখাচ্ছি মূলত। রোমান্টিক, রোমান্টিক প্রণয় উপাখ্যান রচনাকারী তিনজনের নাম ও তাদের রচনাসমূহ লিখো বা লিখুন। এটার জন্য নাম্বার, এটা একটা প্রশ্ন, এবং এই প্রশ্নের জন্য নাম্বার হচ্ছে কত? 3। এই প্রশ্নটা কোথায় আসছিল? রিটেন পরীক্ষায়। তাহলে রিটেন পরীক্ষার এই প্রশ্নটা যদি তুমি উত্তর পারো, তাহলে তুমি পদ্মাবতী কে লিখেছে, ইউসুফ জুলেখা কে লিখেছে, তোহফার লেখক কে, এই যে এগুলো সবগুলো প্রিভিয়াস প্রশ্ন, সবগুলো প্রশ্ন এখানে একসাথে চলে আসছে। তাহলে তুমি যদি পড়ো, তাহলে তোমার পড়ার ধরনটা কি হবে? মনে করো তুমি মধ্যযুগ পড়ছো, মধ্যযুগ, মধ্যযুগ। তাহলে মধ্যযুগ পড়ার সময়, ধরো মধ্যযুগে জীবনী সাহিত্য আছে, মধ্যযুগে মধ্যযুগে
মঙ্গল কাব্য আছে, মধ্যযুগে রোমান্টিক প্রণয় উপাখ্যান এগুলো আছে, মধ্যযুগে অনুবাদ সাহিত্য আছে, মধ্যযুগে পুঁথি সাহিত্য আছে। এগুলো হচ্ছে এক একটা সাহিত্যের ধারা, সাহিত্যের এক একটা ধারা। তাহলে তোমার পড়ার প্রস্তুতি যদি এমন হয়, জীবনের সাহিত্য কে কে লিখেছে এবং তাদের রচিত বই, মঙ্গল কাব্য কে কে লিখেছে এবং তাদের রচিত বই, রোমান্টিক প্রণয় উপাখ্যান কে কে লিখেছে, তাদের রচিত বই, অনুবাদ সাহিত্য কে কে লিখেছে, তাদের রচিত বই। তোমার প্রিপারেশন যদি ওরকম হতো, তাহলে প্রিলিতে এখানে যেভাবে প্রশ্ন আসুক না কেন, হাসতে হাসতে অ্যান্সার করে ফেলবো, আস্তে আস্তে অ্যান্সার করে ফেলবো। এই কাজটা না করে গাইড থেকে তোফা লাউল তোফা লাউল তোফা লাউল তোফা লাউল উড়ে ফেলতেছ। টেবিল ভেঙে যাচ্ছে, লাইব্রেরির চেয়ার উড়ে যাচ্ছে, কারেন্ট বিল হয়ে যাচ্ছে, যৌবন ধসে যাচ্ছে, তুমি ফোন নিয়ে তোমার জায়গায় আছো। ঠিক নাই, পদ্ধতি ঠিক নাই, এভাবে করো, এভাবে করো। দিস ইজ হাউ ইউ আর টু টেক দ্য এক্সাক্ট প্রিপারেশন। এটাই এক্সাক্ট, এভাবে করতে হবে। তাহলে আসো, তাহলে এবার আসো, তাহলে আমি একটু কম করে বললাম বাংলার জন্য। এবং বাংলার জন্য এই পার্টটা নিয়ে তেমন কোনো চাপ নাই। দেখো, এখানে আছে, এখানে এই আরো 100 নাম্বার আছে, প্রায় কাছাকাছি। এখানে ভাব সম্প্রসারণ লিখতে হয়, সারমর্ম লিখতে হয়, বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ক প্রশ্নের উত্তর 30 মার্কস। দেখছো এখানে সাহিত্য, আবার এখানে এখানে হচ্ছে সাহিত্য 20 নাম্বার, এখানে সাহিত্য হচ্ছে 30 মার্কস। তাহলে স্যার বাংলার মধ্যে বাকি নাম্বার গুলো কই গেল? বাকি নাম্বার, এখানে রচনা লিখতে হয়, অনুবাদ করতে হয়, এগুলো আরেকটা পার্ট, একটু পরে প্রশ্ন দেখানোর সময় ক্লিয়ার হয়ে যাবে। যেমন দেখো এখানে বাংলার যে আরেকটা পার্ট আছে, এই আরেকটা পার্টের মধ্যে তোমরা, এখানেও একটু কঠিন জায়গা আছে একটা। ওটা হচ্ছে, দেখো, অনুবাদ। এটা হচ্ছে সাধারণ ক্যাডারের জন্য, এই যে 2য় নাম্বার। তুমি যদি শুধুমাত্র প্রফেশনাল ক্যাডারে যেতে চাও, এই 100 নাম্বার দিতে হবে না। কিন্তু যদি তুমি প্রশাসন ক্যাডার, পুলিশ ক্যাডার, পররাষ্ট্র ক্যাডার ওখানে যেতে চাও, তাহলে তোমার এই 2য় পত্র পরীক্ষা দিতে হবে। তাহলে এখানে প্রথমে অনুবাদ আছে, এটা হচ্ছে ইংরেজি থেকে বাংলা। তার মানে বাংলার মধ্যেও ট্রান্সলেশনের একটা পার্ট আছে। এটার মার্কস হচ্ছে 15, মার্কস হচ্ছে 15। একটা সংলাপ লিখতে হয়, ডায়লগ, এটা বুঝো, এটা সহজ। একটা চিঠি লিখতে হয়, লেটার লিখতে হয়, 15। আর একটা 15 নাম্বারের গ্রন্থ সমালোচনা আছে, এটা গ্রন্থ সমালোচনা। আর একটা রচনা আসবে, রচনাটা হচ্ছে কয় নাম্বার? 40 মার্কসের একটা এসআই লিখতে হবে। এই বিষয়গুলো সম্পর্কে, এগুলা কি ধরনের লেখা, প্রশ্ন কি, এগুলো সম্পর্কে তোমাদের ধারণা আছে? এগুলো নিয়ে আলাদা ক্লাস ছাড়া আমি যদি এই জায়গায় এখানে অনেক সময় কাটাই, তাহলে আমি টোটাল সিলেবাস দেখানোর সময় আমি আজকে পাবো না। এই জন্য আমি এখানে কথা বলছি না। যেমন রচনা নিয়ে আমার ক্লাস, ইউটিউবে অনেকগুলো ফ্রি ক্লাস আছে, হাউ টু রাইট অ্যান এসে, এটা দিলেই তুমি পেয়ে যাবে। শুধু রচনার একটা ইন্ট্রো লেখার জন্য 3 ঘন্টার ক্লাস ইউটিউবেই আছে, ইন্ট্রো কেমনে লিখতে হয়। হম, অনেক কথা, রাইটিং রিটেন বিষয়গুলো একটু আলাদা। গ্রন্থ সমালোচনা এগুলা, এই জিনিসটাই তোমার কাছে একটু করে কঠিন লাগবে যারা বাংলা সাহিত্য বা ইংরেজি সাহিত্য পড়ো না তাদের কাছে। কিন্তু এই জিনিসটা তুমি যখন ক্যাডার হয়ে আসবা, তোমার ওখানে লাগবে। এইটা হচ্ছে সেকেন্ড পেপার। এখানে এই সেকেন্ড পার্টের সাথে প্রিলির সাথে কোনো মিল নেই। এটার জন্য তুমি যদি পাশাপাশি নিজের এই জায়গাগুলোতে ডেভেলপ করার জন্য নিজেকে প্রিপেয়ার না করো, সময় মতো গিয়ে তাৎক্ষণিকভাবে তাৎক্ষণিক প্রিপারেশন নিয়ে তুমি গ্রন্থ সমালোচনা ভালো করতে পারবে না। রচনা এমনি কিছু একটা ফুল অ্যান্সার করে দিলে তুমি নাম্বার পাবে না। প্রতিযোগিতায় এগিয়ে থাকতে হলে, কোয়ালিটি একটা লেখা উপস্থাপন করার জন্য আনডাউটেডলি তোমার একটা গোছানো পরিকল্পিত প্রিপারেশনের প্রয়োজন আছে। হুম, তাহলে আসো, এটা এই ছিল বাংলা প্রিলি প্লাস রিটেন, দুটো সিলেবাসে দেখলাম। এবং ওখানে প্রিলির সাথে রিটেন পড়ার জন্য কোনটা কি করবা এতক্ষণে আমরা আলোচনা করেছি। এবার আসো, এই প্রিলিটা আগে দেখি, ইংলিশটা এর পরে নিচে আছে। তাহলে প্রিলিতে ইংলিশের জন্য নাম্বার কত? 35। আমি গত ক্লাসে একেবারে বোর্ডে লিখে দেখিয়েছিলাম ক্যাডার হবা কি হবে না, বিসিএস পাস করবা কি করবা না, বিসিএস এর শেষ কি তোমার চোখে কখনো দেখা হবে? শেষ দেখা মানে ভাইবা দেওয়া। ভাইবা দিলে যদি পাস করে ফেলতে পারো, তাহলে কোনো একটা নন ক্যাডার চাকরি হলেও পাবা। তাহলে বিসিএস এর শেষ দেখার সৌভাগ্য হওয়া এবং না হওয়া ফুললি ডিপেন্ডস অন only one subject, and that is ইংলিশ। ইংলিশে পাস না করলে হবে না। তাহলে ইংলিশে প্রিলিতে কিন্তু কঠিন নেই, প্রিলি একেবারে সহজ জিনিস। প্রিলিতে তুমি পাস করে ফেলবা, প্রিলিতে পাস করে ফেলবা একেবারে কোনো একটা পৃথিবীর সবচেয়ে পচা, দা পচায়েস্ট গাইড যদি পড়ো, তাও তুমি পাস করে ফেলবা। কিন্তু চ্যালেঞ্জটা রিটেনে, রিটেনে ইভেন তুমি ফেল যাবা, পাস তো দূরের কথা, ফেল যাবা। রিটেনে ইংলিশে ফেল, ফুল ফেল। আর যদি রিটেনে শুধু কি পাস করলে হবে না, রিটেনে একটু ভালো করতে হবে। ভালো করাটাও সহজ, কিন্তু তোমাকে এখন থেকে সচেতন হতে হবে। আমি রিটেনে ভালো করব,
রিটেনে ভালো করার জন্য রিটেনে এই ক্যাটাগরির প্রশ্নগুলো হয়। আমি আই এম আই এম প্রিপেয়ারিং মাই সেলফ, আই এম বিং প্রিপেয়ার্ড ফর দ্য এক্সাম। এই জন্য একটা পরিকল্পনা যদি থাকে, ইজি ইজি ফর এনি ওয়ান। তুমি যত দামি হও না কেন, তোমার পক্ষে ভালো নাম্বার পাওয়া সম্ভব যদি একটু সময় নিয়ে প্রিপারেশনটা নিতে পারো। কিন্তু শেষ মুহূর্তে গিয়ে তড়িঘড়ি করলে, কিছু একটা লিখে দিয়ে ফুল অ্যান্সার করে রাখার চিন্তা যদি করে থাকো, দেন শেষ দেখা হবে না। তাহলে এখানে আমরা প্রিলির যে প্রিলিমিনারি যে ইংলিশ সিলেবাস, এটা আমরা এত কঠিন কিছু না এখানে দেখাচ্ছি। জাস্ট একটু মনে করে, এখানে পার্টস অফ স্পিচ আছে, পার্ট এ হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচকে ভালো করে মানে এখানে এভাবে দেখানো হয়েছে, ভেঙে ভেঙে। তারপরে হচ্ছে এ, দেখো, ইডিয়মস এন্ড ফ্রেজেস, ইডিয়মস এন্ড ফ্রেজ কি আলাদা করে এখানে মেনশন করা হয়েছে প্রিলিতে সিলেবাসে। তারপরে হচ্ছে সিতে এসে ক্লজ। তো ক্লজ থেকে এই জন্য সবসময় প্রশ্ন আসে, ফ্রেজ ক্লজ এই জিনিসগুলো। তারপরে আসছে সেন্টেন্স। এখানে আসলে কারেকশন যে নামটা জিনিসটা লেখা হয়েছে, এটা আসলে এ, মূলত বেসড অন সেন্টেন্স। কারণ তোমার টেন্সের এরর গুলো, ভার্বের এরর, প্রিপোজিশনের এরর, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের এরর, যে এররই হোক না কেন, এই ব্যাপারগুলো মূলত সেন্টেন্সের বিশুদ্ধতা নিশ্চিত করার জন্যই করা হয়। তাহলে দেখো, শুরু করেছে, প্রথমে হচ্ছে শব্দ, প্রথমে হচ্ছে শব্দ, ঠিক আছে। এরপরে দেখো, ভালোভাবে দেখো, এভাবে তুমি কখনো চিন্তাই করো না, তুমি কখনো চিন্তাই করো না, তুই এমনি ব্লাইন্ডলি আজকে কি পড়বো, টেন্স পড়বো আর কি, আন্দাজে তুমি টেন্সের উপর পিএইচডি নিয়ে নিচ্ছ। সিলেবাসটা কি, সিলেবাসটা কত সুন্দর করে স্মার্টলি গুছিয়ে দিয়েছে। প্রথমে শব্দ, তাহলে ইংরেজি ভাষার শব্দগুলো কয় জাতের কি কি ভালোভাবে জেনে নিলাম। এবার দিয়েছে কি, শব্দগুচ্ছ, তাহলে ফ্রেজ। এরপরে দিয়েছে কি, শব্দগুচ্ছের মধ্যে এমন শব্দগুচ্ছ যারা ক্লজ হিসাবে, বাক্যের পার্ট হিসাবে ব্যবহার হয়। তাহলে দেখো, শব্দগুচ্ছ। এরপরে হচ্ছে, এটাও শব্দগুচ্ছ, কিন্তু 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 এরা হচ্ছে বাক্যাংশ, এদেরকে আমরা বলবো বাক্যাংশ। অর্থাৎ এমন শব্দগুচ্ছ যারা বাক্যের অংশ হিসেবে ব্যবহার হয়। এরপরে আসছে বাক্য। তাহলে কত সুন্দর দেখো তো, একটা শব্দ, শব্দ থেকে শব্দগুচ্ছ, শব্দগুচ্ছ থেকে বাক্যাংশ, বাক্যাংশ থেকে বাক্য, সুন্দর। তারপরে আসছে সেন্টেন্স ট্রান্সফরমেশন। এই যে বাক্যের বিশুদ্ধতা নিশ্চিত করার পরে বাক্যের ভ্যারাইটি সম্পর্কে ধারণা রাখা, এটা আর একটা পার্ট। এরপরে এটা এইটুকু। এরপরে হচ্ছে এফ নাম্বার। এরপরে হচ্ছে এখানে ভোকাবুলারি ভিত্তিক প্রশ্ন। এবং এরপরে আসছে কম্পোজিশন। তাহলে স্যার এমসিকিউ থেকে আবার কম্পোজিশন আসে? কম্পোজিশন ভাবে আসে না। এমসিকিউ তে, প্রিলিতে কম্পোজিশন মানে হচ্ছে রাইটিং পার্টের বেসিক গুলো তুমি জানো কিনা। ধরো, একটা প্যারাগ্রাফে কয়টা পার্ট থাকে, একটা লেটারে কয়টা পার্ট থাকা চাই, বিরাম চিহ্নের, বিরাম চিহ্নের এই যে বিস্ময়বোধক চিহ্ন আছে, সাইন অফ এক্সক্লামেশন, এটা কিসের জন্য ব্যবহার হয়? তুমি তুমি তো জানো বিস্ময় প্রকাশের জন্য ব্যবহার হয়। কিন্তু এটা যে বিস্ময় প্রকাশের জন্য ব্যবহার হওয়ার পাশাপাশি এটা নিশ্চয়তা দেওয়ার জন্য ব্যবহার হয়, এই ব্যবহার সম্পর্কে তোমার ধারণা আছে কিনা, এই টাইপের প্রশ্নই আসে। যেমন প্রশ্ন আসছিল নিচের কোনটি সেমিকোলন, এই প্রশ্নটা পাংচুয়েশন থেকে আসছে। এগুলো হচ্ছে কম্পোজিশন পার্টের অংশ। এই হচ্ছে গ্রামার। তাহলে কত সুন্দর করে দিয়েছে দেখো, প্রথমে শব্দ, শব্দ থেকে শব্দগুচ্ছ, শব্দগুচ্ছ থেকে বাক্যাংশ, বাক্যাংশের পরে বাক্য, মানে বাক্যের বিশুদ্ধতা, বাক্যের ভ্যারাইটি, তারপরে হচ্ছে শব্দ, এবং এরপর হচ্ছে কম্পোজিশন। অর্থাৎ অনেকগুলো বাক্য লেখার পরে, অনেকগুলো বাক্য লেখার পরে ওখানে যে পাংচুয়েশন, গঠনের বিষয়গুলো, তাহলে খুব চমৎকার করে সিলেবাসটা দেওয়া আছে। এত স্মার্ট সিলেবাস তুমি আর কোথাও দেখবে না। এই জন্য বিসিএস কে সবাই ফলো করে। এরপরে তাহলে এটা হচ্ছে 20 মার্কসের। আবার এখানে 15 নম্বরের একটা লিটারেচার আছে। লিটারেচারটা নিয়ে টেনশন করার কিছু নেই, আমার 3টা ক্লাস করলেই তুমি লিটারেচার কিল্লাফতে, কিল্লাফতে আমার লেখা একটা বইও আছে বাজারে, লিটারেচার, ইংলিশ লিটারেচার ফর বিসিএস প্রি। ঠিক আছে। তাহলে এখানে এলিজাবেথান পিরিয়ড থেকে পোস্ট মডার্ন পিরিয়ড পর্যন্ত জিনিসগুলোকে পিরিয়ড বেসড প্রিপারেশন নিতে হয়। এই হচ্ছে, কিন্তু এটা রিটেনে কোনো কাজ আসবে না। এবার আসো রিটেন। রিটেনের ইংলিশ সিলেবাসকে এক্সপ্লেন করার জন্য গত ক্লাসে যথেষ্ট সময় দিয়ে এই ব্যাপারটা বুঝিয়েছি। এই জন্য আজকে কিছু জিনিস স্কিপ করে যাব। জাস্ট আমি সিলেবাসটা দেখাচ্ছি। 1 নম্বরে দেখো, রিডিং কম্প্রিহেনশন। এখানে রিডিং কম্প্রিহেনশন মানে একটা প্যাসেজ আসবে, প্যাসেজের মধ্যে দেখো এ, বি এভাবে আছে। হ্যাঁ, তাহলে এ এবং বি কি, দেখো নাম্বার অফ কোয়েশ্চেন রিলেটেড টু গ্রামার, অর্থাৎ এখানে প্যাসেজের মধ্যে প্রথমে 30 মার্কসের আসবে প্যাসেজ ভিত্তিক বা কম্প্রিহেন্সিভ প্রশ্ন। এখানে প্রশ্ন আসবে গ্রামার বেসড প্রশ্ন, তাহলে 60 মার্কস। তারপরে হচ্ছে ক্যান্ডিডেটস উইল বি রিকোয়ার্ড টু রাইট আ সামারি গিভেন প্যাসেজ উইদিন 100 ওয়ার্ডস। স্পেসিফিক করা আছে প্রশ্ন কি আসবে, তা এবার কিভাবে আসবে, কত নাম্বারে আসবে, ইনস্ট্রাকশন সহ দেওয়া আছে। সামারি লিখতে হবে। তারপরে 3 নম্বরে এসে লেটার, লেটার লেটার দেখো, হ্যাভ টু রাইট আ লেটার
রিলেটিং টু দ্য থিমেটিক ইস্যু অফ দ্য গিভেন প্যাসেজ টু দ্য এডিটর। তার মানে লেটার টু দ্য এডিটর, লেটার টু দ্য এডিটর, লেটার টু দ্য এডিটর, পত্রিকার সম্পাদক বরাবর একটা লেটার আসবে। তাহলে এখানে এই তার 60 মার্কস, এখানে 20, এখানে 20, টোটাল 100 মার্কস গেল। এটা ছিল পার্ট এ। পার্ট বি তে আমরা দেখতে পাচ্ছি, আমি একটু দ্রুত বলে যাচ্ছি কারণ এটা আমি গত ক্লাসে দেখাইছিলাম। পার্ট বি তে দেখো, ক্যান্ডিডেটস উইল বি রিকোয়ার্ড টু কম্পোজ অ্যান এসে। দেখো ভালোভাবে খেয়াল করো, এন 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 এন, এটা খেয়াল করার মতো জায়গা। এন, কয়টা এসে? একটা এসে লিখতে হবে, এবং এটার নাম্বার হচ্ছে কত? 50। 50। তারপরে এবং দুইটা ট্রান্সলেশন আসবে, একটা বাংলা থেকে ইংরেজি, একটা ইংরেজি থেকে বাংলা, একটা 25 নাম্বার করে, এখানে নাম্বার হচ্ছে কত? 50। তাহলে একটা রচনা 50 নাম্বার, একটা রচনা 50 নাম্বার, দুইটা ট্রান্সলেশন 50 নাম্বার, 100 নাম্বার। এই ছিল আমাদের বিসিএস রিটেনের ইংলিশ সিলেবাসটা। তাহলে স্যার এবার আপনি তো আজকে আমাদেরকে দেখাচ্ছেন প্রিলির সাথে রিটেনের প্রিপারেশনটাকে কিভাবে কম্বাইন করব। বাংলাতে গ্রামারটা পড়ার পদ্ধতি বলছেন, সাহিত্য পড়ার পদ্ধতি বলছেন, ইংলিশে কি করব? ইংলিশের জন্য এখানে একটু পরে যখন আমি একটা প্রশ্ন দেখব, প্রশ্নের কোন পার্টের জন্য কোন জিনিসটা কিভাবে আগাবে তা নিয়ে আমি প্রশ্ন ধরে কথা বলবো। এখানে আমি একটু স্কিপ করে যাচ্ছি, জাস্ট এখন সিলেবাসটা দেখলাম, এরপরে প্রশ্ন দেখে প্রশ্ন দেখার সময় আমি বলবো প্রিলির সাথে রিটেন কোনটা ম্যাচ করে পড়তে। হ্যাঁ, তারপরে আসেন এই বাংলাদেশ বিষয়াবলী। বাংলাদেশ বিষয়াবলীতে এটা হচ্ছে প্রিলির সিলেবাস, দেখেন বিসিএস প্রিলি, প্রিলির জন্য। তো প্রিলির জন্য এটা সিলেবাসের মধ্যে এখানে টোটাল এই যে 9টা পার্ট আছে। খেয়াল করেন, আমি গত ক্লাসে এটা নিয়ে যে বলেছিলাম, আমার কথাগুলো যে কতটুকু বাস্তব, গত ক্লাস যারা করেছেন তাদের জন্য আমার এই কথাগুলো আপনার মনে মনে পড়বে। দেখেন, আমার বাংলাদেশ একটা দেশ, এই দেশের জাতীয় বিষয়াবলী সম্পর্কে ধারণা নিবেন, বাংলাদেশের সম্পদ সম্পর্কে ধারণা নিবেন, বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে, বাংলাদেশের জনসংখ্যা সম্পর্কে, বাংলাদেশের শিল্প ও বাণিজ্য, বাংলাদেশের পলিটিক্যাল সিস্টেম, বাংলাদেশ পরিচালনা, রাষ্ট্র পরিচালনার জন্য রাষ্ট্র পরিচালনা ব্যবস্থা, এগুলোই হচ্ছে আপনার সাধারণ জ্ঞান। তাহলে প্রিলিতে কি কি আছে দেখেন, সরকার ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, রাষ্ট্র পরিচালনার জন্য সংবিধান, বাংলাদেশের শিল্প ও বাণিজ্য, অর্থনীতি, জনসংখ্যা, সম্পদ, এবং বাংলাদেশ গড়ে ওঠার জন্য ইতিহাস। এটা নিয়ে আমি গত ক্লাসে যেভাবে দেখিয়েছিলাম। আহ, এখন আমরা প্রিলিটা দেখলাম, এবার রিটেনটা দেখেন, কারণ রিটেনে একটু ভালোভাবে দেখাতে হবে। রিটেন বাংলাদেশ অ্যাফেয়ার্স সিলেবাসের নাম্বার হচ্ছে কত? 200 নাম্বার। এবং এই 200 নাম্বারের মধ্যে এখানে এখানে চ্যাপ্টার ছিল কয়টা? 9টা। 9টা, কিন্তু এখানে চ্যাপ্টার হচ্ছে 16টা রিটেনে, কারণ এখানে নাম্বার বেশি, 200 নাম্বারই। তাহলে এখানে এই যে দেখেন সিলেবাসটা কিভাবে দেয়া আছে, আমি আমার কথাগুলো যা শুনতে থাকলেই পরে আপনার কাছে এ, আপনার নিজের মধ্যে একটা ডেভেলপমেন্ট আসবে। হ্যাঁ, এটা এরকম শুনছি, এটা এরকম, যে আমাকে এভাবে নিজেকে ভাবে প্রস্তুত করতে হবে, এরকম। তাহলে 1 নাম্বারে তুমি দেখতে পাচ্ছ বাংলাদেশের ভৌগোলিক পরিস্থিতি সম্পর্কে ধারণা রাখতে হবে। ডেমোগ্রাফিক ফিচার্স, ডেমোগ্রাফিক ফিচার্স হচ্ছে আসলে জনসংখ্যা। জনসংখ্যা যেমন ডেমোগ্রাফিক ডিভিডেন্ড একটা টার্ম আছে না, অর্থাৎ একটা দেশের জনসংখ্যা 30%, 40%-এরও বেশি যদি ইয়াং হয়, 25 থেকে 40 বছর যারা কর্মক্ষম, এই যে টেনিউরটা, এই টেনিউরটা বাংলাদেশে এখনো পার করছে, এই ব্যাপারটাকে বলা হয় ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। তাহলে ডেমোগ্রাফি, তাহলে প্রথমে বাংলাদেশের ভূমি সম্পর্কে জানলাম, বাংলাদেশের মানুষ সম্পর্কে জানলাম, এবার বাংলাদেশের ইতিহাস, ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানলাম, এরপরে বাংলাদেশের অর্থনীতি, সমাজ, সাহিত্য, এই ব্যাপারগুলো নিয়ে আমরা ধারণা নিব। এই যে এই 4টা চ্যাপ্টার। এবার দেখো চ্যাপ্টার আরো মানে 16টা কিভাবে ভ্যারাইটি গুলো কিভাবে আসছে। তারপরে হচ্ছে বাংলাদেশের পরিবেশ রিলেটেড, পরিবেশকে এখানে আলাদা করে একটা পার্ট আনা হয়েছে। তারপরে হচ্ছে প্রাকৃতিক সম্পদ, তারপরে হচ্ছে বাংলাদেশের সংবিধান, তারপরে হচ্ছে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার জন্য যে বিভাগগুলো আছে, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, এই বিষয়গুলো এখানে আনা হয়েছে। এই যে দেখো, অর্গানস অফ বাংলাদেশ, লেজিসলেচার, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি, 3টি পার্ট আলাদা আলাদা করে। তারপরে হচ্ছে বাংলাদেশের সাথে অন্যান্য দেশের সম্পর্ক, ফরেন পলিসি এন্ড এক্সটার্নাল রিলেশন অফ বাংলাদেশ, বাংলাদেশের বৈদেশিক নীতি এবং অন্যান্য দেশের সাথে বাংলাদেশের বাইলেটারাল রিলেশন গুলো সম্পর্কে তোমার ক্লিয়ার ধারণা লাগবে। পলিটিক্যাল পার্টিস আলাদা করে এখানে আছে। তারপরে হচ্ছে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা আলাদা। তাহলে দেখা যাচ্ছে প্রিলিতে যে জিনিসগুলো আছে ভালোভাবে আমি পড়ে দেখানোর পিছনে কারণ আছে, কিন্তু আমি বক বক করে জাস্ট কিছু জিনিস রিডিং করে দিচ্ছি, স্যার এমনি বাইকা বাইকা কাজ করে টাইম ওয়েস্ট করতেছে, এরকম যদি মনে করো তাহলে তুমি ফোন নেই, দাও, বাদ দাও, লিভ নাও, চলে যাও। আর ভিডিও বাদ দাও, তুমি যদি ভিডিও দেখে থাকো তাহলে তুমি এগুলা ভিডিও থেকে বেরিয়ে যাও।
এখানে বলার পেছনে কারণ আছে। কারণ কি, আমি তোমাকে দেখাতে চাচ্ছি প্রিলিতে তো এই জিনিসগুলো আমরা দেখছি, রিটেনে এই জিনিসগুলো আবার দেখতে পাচ্ছি না। তাহলে দেখো বাংলাদেশের যোগাযোগ, এই যোগাযোগ এটা প্রিলিতে ছিল না। তারপরে নন ফর্মাল ইনস্টিটিউশন এনজিও প্রিলিতে ছিল না, কিন্তু ওটা আহ, তারপরে এই যে বিশ্বায়ন, বিশ্বায়ন এবং বাংলাদেশ প্রিলিতে ছিল না। এই জিনিসটা প্রিলিতে শুরুতে ছিল, এখানে শেষ দিকে আনা হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ। এবং এখানে মুক্তিযুদ্ধের উপরে যেভাবে ফোকাস করা হয়েছে এই জিনিসটার মধ্যে একটা চেঞ্জ আসছে। এটা হচ্ছে মূলত পলাশির যুদ্ধ থেকে বর্তমানে পলাশির যুদ্ধ থেকে বর্তমান পর্যন্ত পুরো জিনিসটার উপরে একটা ফোকাস দেওয়া হয়েছে। তার মানে আমরা এখানে 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 যে জিনিসগুলো দেখেছিলাম ভালোভাবে খেয়াল করো। এখানে প্রিলিতে যে বিষয়গুলো দেখেছিলাম, বাংলাদেশের বাংলাদেশের সংবিধান প্রিলিতে আছে, বাংলাদেশের পলিটিক্যাল সিস্টেম প্রিলিতে আছে, বাংলাদেশের সরকার ব্যবস্থা প্রিলিতে আছে। এই যে একটু আগে দেখছো না, লেজিসলেচার, এক্সিকিউটিভ এন্ড জুডিশিয়ারি। তারপরে হচ্ছে বাংলাদেশের ইকোনমি এবং বাংলাদেশের জাতীয় বিষয়াবলীর মধ্যে এখানে ইতিহাস বিষয়গুলি আনা হয়েছে। কিন্তু ওখানে গিয়ে এই জায়গাটার থেকে 3টি চ্যাপ্টার বেরোইছে। তারপরে বাংলাদেশের সম্পদ, এখানে সম্পদের মধ্যে কৃষিজ, বনজ, বিভিন্ন সম্পদগুলো। এখানে দেখো 3 নাম্বার জনসংখ্যা, ওখানে ওটাকে বলা হয় যে ডেমোগ্রাফি। তাহলে প্রিলিতে যে জিনিসগুলো আছে, এই এই জিনিসগুলো সবগুলো রিটেনে আছে, সবগুলোই রিটেনে আছে। আবার রিটেনে কিছু জিনিস এক্সট্রা আছে। এক্সট্রা গুলো হচ্ছে এক্সট্রা গুলো হচ্ছে কি কি এক্সট্রা গুলো হচ্ছে আলাদা করে পলিটিক্যাল পার্টি নিয়ে জিনিসটা ওখানে একটু করে থাকলেও এখানে আলাদা করে গুরুত্ব দেওয়া হয়েছে। এখানে কন্টেম্পোরারি কমিউনিকেশন কন্টেম্পোরারি কমিউনিকেশন, সমসাময়িক যোগাযোগ ব্যবস্থা, আইসিটি, রোল অফ মিডিয়া, রাইট টু ইনফরমেশন অ্যান্ড ই গভর্নেন্স, এই বিষয়গুলো যেমন আছে। এনজিওর বিষয় আছে, বিশ্বায়নের কথা আছে, এই ব্যাপারগুলো এক্সট্রা আছে। তাহলে তোমাকে প্রিলিকে এমন ভাবে প্রিলির জিনিসগুলোকে রপ্ত করতে হবে, প্রত্যেকটা জিনিস যেন আমরা রিটেনে কাজে লাগাতে পারি। এই যে বিশাল একটা সিলেবাস এবং 200 নম্বরের ঘটনা, এই জিনিসটার মধ্যে পরীক্ষায় প্রশ্ন কিভাবে আসে একটু পরে দেখলে একটু টাসকি খেয়ে যাবা। কি রে, কি ভাবছি এবং প্রশ্নের ধরন কি, এরকম একটু পরে দেখাচ্ছি। দেখা, আন্তর্জাতিক আন্তর্জাতিকে প্রিলি সিলেবাসটা ছোট করে এভাবে দেয়া আছে, ডিটেল দেওয়া নেই। ওটা হচ্ছে মাত্র 5টা পার্ট, 5টা পার্টের জন্য প্রত্যেকটা পার্ট থেকে 4 করে, এখানে 20 নাম্বার হয়। এটা হচ্ছে প্রিলির এই সিলেবাসটা এভাবে দেখে তোমার কাছে মনে হবে এটা বোধহয় সহজ, কিন্তু এটা রিটেনে গিয়ে একটু কঠিন আছে। হুম। এই দেখো, বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূরাজনৈতিক পুরো পার্টটাকে আনা হয়েছে এখানে, কিন্তু এটা রিটেনে গিয়ে ভিন্ন রকম। আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনা প্রবাহ, আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু, আন্তর্জাতিক সংগঠন সমূহ এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান আদি। তার মানে এখানে বৈশ্বিক প্রতিষ্ঠান মানে হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এন্ড ইনস্টিটিউশনস বেসড অন ফিনান্সিয়াল ইস্যুস, এই ধরনের বিষয়গুলোকে স্পেসিফিক করা হয়েছে। কিন্তু ইন্টারন্যাশনালে এই সাবজেক্টটাকে একটু ঝামেলা আছে। ইন্টারন্যাশনাল এই সাবজেক্টটার এটা একটা ইন্ট্রো দেওয়া হয়েছে, এখানে অবজেক্টিভ বলা হয়েছে, এখানে মান বন্টনটাও দেওয়া আছে। মান বন্টন একটু দেখে নাও। শর্ট কোয়েশ্চেন আসবে 40 মার্কসের, অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন আসবে 45 মার্কসের, প্রবলেম সলভিং আসবে 15 মার্কসের। কি 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 ভালোভাবে খেয়াল করে নাও, ভালোভাবে খেয়াল করে নাও। কঠিন আছে, দেখতে সহজ মনে হবে কিন্তু কঠিন। হুম। তাহলে প্রথমে আসবে, দেখো 10 আউট অফ 12 অথবা 10 আউট অফ 10, এবারে কিন্তু কোনো অপশন দেয় নাই। 10টা একটা 40 নাম্বার, মানে একটা 4 নাম্বার করে 40 নাম্বার, এখানে একটু নাম্বার পাওয়ার জায়গা আছে। তবে এখানে পড়াশোনা করলেই নাম্বারটা ভালোভাবে পাওয়া যায়। তারপরে এখানে বাকি অংশটা কিন্তু কঠিন। কিরকম? অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন। অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন বলতে এখানে তোমাকে এমন ভাবে একটা প্রশ্ন দেওয়া হবে যে প্রশ্নটা তোমার নিজস্ব অ্যানালাইসিস বা বিশ্লেষণটা যৌক্তিক ভাবে উপস্থাপন করতে হবে। এখানে তোমার যুক্তি, এখানে তোমার ডাটা বা ইনফরমেশন, এখানে তোমার রেফারেন্স, এবং এখানে তোমার ওই বিষয় সম্পর্কে ধারণা, এই ব্যাপার সবকিছুর সম্মেলনে কিন্তু অ্যানালাইসিসটা আসবে। প্রশ্ন দেখালেই বুঝবে, একটু পরে প্রশ্ন দেখাচ্ছি। তাহলে এখানে 4টার মধ্যে 3টা, কিন্তু এবারে কিন্তু ওরকম কোনো অপশন দেয় নাই। 3টার মধ্যে 3টে লিখতে হবে, একটা 15 নাম্বার করে। আর সবচেয়ে ঝামেলার জায়গা হচ্ছে প্রবলেম সলভিং ইস্যুটা, এটার জন্য 15 নাম্বার। এটার জন্য ডিটেল সিলেবাসটা হচ্ছে এই ডিটেল সিলেবাসটা তুমি দেখলে, আমি একটু সহজ সহজ ভাষায় একটু বুঝাই। যেমন দেখো, ইন্ট্রোডাকশন টু ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, এটা একটা চ্যাপ্টার, এটা 1 নাম্বার। ইন্ট্রোডাকশন টু ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অর্থাৎ আন্তর্জাতিক বিষয়াবলী। যেমন দেখো, সিগনিফিকেন্স অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, মিনিং অ্যান্ড স্কোপ অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, লিঙ্কিং, এখানে লিঙ্কেজ, সরি, বিটুইন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অ্যান্ড
ইন্টারন্যাশনাল পলিসিস। তাহলে এটা একটা বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার মতো, পড়ে ইজিলি আয়ত্ত করার মতো সহজ একটা চ্যাপ্টার। দ্বিতীয় নাম্বার দেখো, অ্যাক্টরস ইন দ্য ওয়ার্ল্ড। অ্যাক্টরস ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে হ্যাঁ পৃথিবীতে অভিনেতা, এখানে সাকিব খান শাহরুখ খান নিয়ে প্রশ্ন আসবে। অ্যাক্টরস মানে কি শাহরুখ খান স্যার? শাহরুখ খান নিয়ে আসবে না। ক্যাটরিনা কাইফ নিয়ে প্রশ্ন আসবে না। এখানে অ্যাক্টর মানে ট্রাম্প। কথা বুঝছো? এখানে অ্যাক্টর মানে হচ্ছে এনজিও গুলো, অ্যাক্টর মানে হচ্ছে আন্তর্জাতিক অর্গানাইজেশন গুলো, যারা কলকবজা ঘুরায়। এই যে করোনার সময় ভ্যাকসিন দিছে না সারা পৃথিবীতে, হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ঠিক না? ইউনিসেফ, ইউনেস্কো, সমস্ত বিষয়গুলো তো শুনছো। এরা কি করে? এরা গোতায় এমন এমন পলিসি বের করে, ভ্যাকসিন আমি দিতে চাচ্ছি না কিন্তু আমাদেরকে জোর করে ভ্যাকসিন দিয়ে দিছি। ব্যবসা, বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের ব্যবসা হয়ে গেছে অ্যাক্টরস ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে? তাহলে এখানে অ্যাক্টরস ইন দ্য ওয়ার্ল্ড বলতে কি শুধুমাত্র এই ওই যে ওই বিষয়গুলো? এখন মডার্ন স্টেট বলতে কি বুঝো? টাইপস অফ স্টেট, সার্বভৌমত্ব কি মানে সোভারেন্টি মানে কি, নন স্টেট অ্যাক্টরস, নন স্টেট অ্যাক্টরস, নন স্টেট, স্টেট নয় কিন্তু তাদের কোনো কিছু কিছু ভূমিকা আছে, এনজিও। হুম। তারপরে হচ্ছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশনস, রিলেশনস বিটুইন স্টেট অ্যান্ড নন স্টেট অ্যাক্টরস, রাষ্ট্র এবং অরাষ্ট্রীয় কর্তৃপক্ষের মাঝখানে সম্পর্ক কিরকম হবে। ঠিক আছে? ব্যালেন্স অফ পাওয়ার, যেমন পাকিস্তানের পরমাণু আছে, ভারতেরও পরমাণু বোমা আছে। এখন যদি পাকিস্তানের না থাকতো, কয়দিন আগে যে যুদ্ধ লাগছিল, ইন্ডিয়া কি করতো? মেরে দিত। এখন পাকিস্তানের আছে বলে ইন্ডিয়া মারতে ভয় পাচ্ছে। ব্যালেন্স অফ পাওয়ার, ব্যালেন্স অফ পাওয়ার। রাশিয়ার যদি এরকম অস্ত্র না থাকতো, একদিনে রাশিয়াকে আমেরিকা ডোনাল্ড ট্রাম্প খেয়ে গিলে সবাই হজম করে ফেলতো। এই যে ব্যালেন্স অফ পাওয়ার এরকম। তারপর হচ্ছে এই যে বিষয়গুলো, এগুলো সম্পর্কে তোমার ধারণা নেওয়া, এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার। তৃতীয় নাম্বার হচ্ছে মেজর আইডিয়াস অ্যান্ড আইডিওলজিস, মানে ন্যাশনালিজম, হ্যাঁ, ইম্পেরিয়ালিজম, কলোনিয়ালিজম, এই ব্যাপারগুলা। তার মানে এগুলো সহজ, এগুলো পড়ে মজা পাবা। হ্যাঁ, তারপরে হচ্ছে 4 নাম্বার, ফরেন পলিসি, ফরেন পলিসি অ্যান্ড ডিপ্লোমেসি। ঠিক আছে? তাহলে পররাষ্ট্রনীতি এবং কূটনীতি, কূটনীতি, এই বিষয়গুলো সম্পর্কে আরেকটা চ্যাপ্টার। তারপরে হচ্ছে 5 নাম্বার, ইন্টারন্যাশনাল ইকোনমিক রিলেশন, বিশ্ব অর্থনৈতিক সম্পর্ক। তাহলে এভাবে এটা এই পুরাটা মিলে তোমার এই এতক্ষণ যা বলছো তাই তোমার সিলেবাস মনে হয়েছে, কিন্তু এই পুরোটা মিলে হচ্ছে তোমার মূলত সেকশন এ, সেকশন এ। এবার আসো সেকশন বি তে। সেকশন বি হচ্ছে এমপিরিক্যাল ইস্যু। এটা এটা মানে হচ্ছে সমসাময়িক, সমসাময়িক চলমান। ঠিক আছে? তাহলে এখান থেকে প্রশ্ন আসার জন্য এখানে দেখা যাচ্ছে, এখানেও আলাদা করে কতগুলো চ্যাপ্টার আছে। জাতিসংঘ সম্পর্কে দেখো, দা ইউনাইটেড নেশন সিস্টেম। দ্বিতীয় নাম্বার হচ্ছে ফরেন ফরেন রিলেশনস অফ মেজর পাওয়ার্স। মেজর পাওয়ার্স মানে মনে করো রাশিয়া, আমেরিকা, ফ্রান্স বা নেটো, চায়না, এরকম ব্যাপারগুলা। তারপরে হচ্ছে তৃতীয় নাম্বার তুমি দেখতে পাচ্ছ গ্লোবাল ইনিশিয়েটিভস অ্যান্ড ইনস্টিটিউশনস, এই যে এগুলা, ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ, এডিবি, G8। তারপরে হচ্ছে 4 নাম্বার, এখানে হচ্ছে রিজিওনাল ইনস্টিটিউশনস, অর্থাৎ আঞ্চলিক সংস্থাগুলো। তারপর হচ্ছে 5 নাম্বারে মেজর ইস্যুস অ্যান্ড কনফ্লিক্টস ইন দা ওয়ার্ল্ড, অর্থাৎ যেমন এখানে স্পেসিফিক করে দেওয়া আছে কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু এর বাইরেও পরীক্ষায় প্রশ্ন আসে। এখানে জাস্ট ফর এক্সাম্পল দেওয়া হয়েছে, প্যালেস্টাইন প্রবলেম, আরব স্প্রিং, এখানে দেওয়া আছে, কিন্তু এগুলোর মধ্যে সময়ে সময়ে চেঞ্জ আসবে। অর্থাৎ সমসাময়িক সময়ে সবচেয়ে বার্নিং ইস্যুটা নিয়ে এই প্রশ্নগুলো আসবে। এবং এটা তুমি একেবারে পড়তে পড়তে মরে যাচ্ছ ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে, কিন্তু দেখা যাচ্ছে পরীক্ষায় প্রশ্ন চলে আসছে বাংলাদেশের মধ্যে, তুমি ঘরের পাশে আছে, এটা খেয়াল করো না রোহিঙ্গার এমন একটা প্রশ্ন আসছে যেটা আমার নিজের সাথে সম্পৃক্ত। এভাবে এমপিরিক্যাল ইস্যু থেকে প্রশ্ন আসবে। এটা ছিল পার্ট বি। আরো আছে, আরো আছে। এখানে আমি তো সবকিছু দেখাইও নাই। এরপর আছে দেখো প্রবলেম সলভিং। এই প্রশ্নটা মানে এখান থেকে প্রশ্ন কিভাবে হবে, প্রশ্ন নিয়ে আমি দেখাচ্ছি এটা একটু পরে। এরপরে এখানে গাণিতিক যুক্তির জন্য প্রিলিতে যেভাবে দেয়া আছে দেখো, প্রিলিতে, প্রিলিমিনারিতে এখানে 15 মার্কসের মাত্র। এখানে দেখো পাটিগণিত, পাটিগণিত, হ্যাঁ, আবার বীজগণিত। এর বাইরে কিন্তু এই যে এখানে সূচক ও লগারিদম সমান্তরাল গুণোত্তর দ্বারা, এখানে অনুক্রম, এটা বানান ভুল আছে, অনুক্রম ধারা, হ্যাঁ। তারপরে হচ্ছে 4 নাম্বার, এখানে জিওমেট্রি থেকে আরেকটা পার্ট। এখানে এই বিষয়টা, এই বিষয়গুলো সাধারণত আমরা প্রিলিমিনারিতে ইদানিং কালে ইন্টারমিডিয়েটের বই থেকে আসা শুরু করছে। হুম। এই যে চ্যাপ্টার গুলো, তবু
প্রিলিতে আমাদের টোটাল হচ্ছে নাম্বার, কোন জায়গা থেকে কত নাম্বার আসবে স্পেসিফিক করা আছে, প্রত্যেকটা এই পার্ট থেকে 3 মার্কস, এই পার্ট থেকে 3 মার্কস, এভাবে। কিন্তু রিটেনে ম্যাথমেটিক্যাল বা ম্যাথমেটিক্স এর জন্য সিলেবাসটা একটু একটু করে ডিফারেন্ট। দেখো এখানে প্রায় 12টা পার্ট আছে। হ্যাঁ, তো এই জন্য প্রিলির সাথে রিটেনের সিলেবাসের এই যে কানেক্টিভিটি, এটা কিন্তু নাই, এটা কিন্তু নাই। এই জন্য প্রিলিমিনারির এবং বর্তমান সময়ে প্রিলিমিনারিতে তো শুধুমাত্র প্রিভিয়াস প্রশ্নের বাইরে গিয়ে দুই একটা চ্যাপ্টার একটু টার্গেট করে পড়লেই মোটামুটি 15 নম্বরের মধ্যে 11-12 নম্বর তুমি তুলে ফেলতে পারবা। কিন্তু রিটেনে গিয়ে তোমাকে অনেক বেশি সাফার করতে হবে, একটু গভীর থেকে জিনিসগুলো করতে হবে। রিটেনের জন্য আমার একমাত্র পরামর্শ হচ্ছে 9-10-এর হায়ার ম্যাথ বইটা নিয়ে ভালোভাবে অধ্যায় ভিত্তিক ধরে ধরে পড়া, এখান থেকে জিনিসগুলো মিলিয়ে মিলিয়ে পড়া। তুমি দেখো ওখানে পুরো পাটিগণিতকে যেভাবে দেওয়া হয়েছে, এখানে কিন্তু দেখো ইভেন এখানে সিম্পলিফিকেশন, অর্থাৎ এখানে এই যে সরলীকরণের যে বিষয়, সরল, হ্যাঁ, এই জিনিসগুলো এখানে সিলেবাসে দেওয়া আছে, কিন্তু গত কয়েক বিশেষ একবারও এত সহজ প্রশ্নগুলো আসে নাই। তারপরে এখানে কতগুলো পাটিগণিত আছে না, ইউনিটারি মেথড, রৈখিক নিয়ম আর কি, গড়, শতকরা, তারপরে হচ্ছে এই যে সরল যৌগিক মুনাফা, লসাগু গসাগু, অনুপাত সমানুপাত, হ্যাঁ, লাভ ক্ষতি, পুরো জিনিসটাকে একটা পার্টে নেওয়া হয়েছে। তার মানে এখান থেকে অঙ্ক আসলেও আসবে একটা, আর মাঝে মাঝে বেশিরভাগ সময় পাটিগণিত আসেই না। তার মানে পুরো পাটিগণিতকে এখানে ক্রস করা আছে। এরপর এখানে দেখো জ্যামিতি, এরপর হচ্ছে দেখো সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস, তারপর হচ্ছে এক্সপোনেন্টস এন্ড লগারিদমস, তারপর হচ্ছে অ্যারিথমেটিক এন্ড জিওমেট্রিক সিকোয়েন্স এন্ড সিরিজ, এই জায়গা থেকে প্রশ্ন আসে। এখানে 6টা, দেখছো তুমি 12টা চ্যাপ্টার আছে। তার মানে হায়ার ম্যাথ থেকে করতে হবে স্যাট, তারপর হচ্ছে ত্রিকোণমিতি। এই জন্য সবকিছু মিলিয়ে আমাদের এখানে ম্যাথের জন্য আমাদের নির্ভরতার জায়গা, রিলায়েবল জায়গা হচ্ছে 9-10-এর হায়ার ম্যাথ বইটা নিয়ে চ্যাপ্টার ধরে করা। আমাদের কোর্সে কিন্তু আমরা স্টুডেন্টদেরকে এটা বই ধরে ধরে করাই। প্রিলিতে অত বিজ্ঞান চলে আসে, দেখো বিজ্ঞানের মধ্যে সাধারণ বিজ্ঞানের জন্য একটা সিলেবাস এবং একটু ডিটেইল করে দেওয়া আছে। এখানে দেখো সাধারণ বিজ্ঞান, ভৌত বিজ্ঞান এবং জীববিজ্ঞান এবং আধুনিক বিজ্ঞান, 3টা পার্ট করে দেওয়া আছে। এটা একটা পার্ট, এটা হচ্ছে প্রিলির সিলেবাস। হ্যাঁ, তারপরে দেখো আবার একটা কম্পিউটার ও তথ্য প্রযুক্তির, কম্পিউটারের ক্ষেত্রে এখানেও 2টা পার্ট আছে। একটা হচ্ছে কম্পিউটার অংশ, আর একটা হচ্ছে তথ্য প্রযুক্তি অংশ, অর্থাৎ আইসিটি অংশ। হ্যাঁ, হ্যাঁ, তারপরে আমরা রিটেনের সিলেবাসটা একটু দেখি। প্রিলিতে আমরা দেখতে পেয়েছি আহ, যে ধরনের সিলেবাস, এটা রিটেনের সাথে কতটুকু মিল আছে বিজ্ঞানের ক্ষেত্রে। বিজ্ঞানে এখানে 3টা পার্ট। পার্ট 1 হচ্ছে প্রিলিতে যে টোটাল বিজ্ঞানটা দেখছো 15 নম্বরের জন্য, ওই টোটালটা মিলে রিটেনে হচ্ছে 60 মার্কস আসবে। যেমন এখানে তুমি দেখো একেবারে এই চ্যাপ্টার গুলো কিভাবে সাজানো, লাইট, সাউন্ড, ওয়াটার, পলিমার, এভাবে তুমি দেখো না, সুন্দর করে এভাবে দেওয়া আছে। দেখো ম্যাগনেটিজম মানে চুম্বকত্ব আর কি, হ্যাঁ, অ্যাসিড ক্ষার ও লবণ, তারপরে পানি, হ্যাঁ, আমাদের সম্পদ, পলিমার, অ্যাটমসফিয়ার, ফুড অ্যান্ড নিউট্রিশন, এভাবে বায়োটেকনোলজি, ডিজিজ অ্যান্ড হেলথ কেয়ার, এভাবে একটা জেনারেল নলেজ টাইপের একটা পার্ট আছে, মানে জেনারেল সায়েন্স টাইপের একটা পার্ট। এখান থেকে 60 মার্কস আসবে। পার্ট বি, ওখানে যে 15 মার্কসের আইসিটি ছিল, আইসিটি এখানে আরেকটু হায়ার লেভেলের, এবং মাঝে মধ্যে আইসিটি এত কঠিন আসে। আমি একটা উদাহরণ দিই, 38তম বিসিএস এর রিটেনের প্রশ্ন যদি তুমি দেখো, অনেক ইঞ্জিনিয়ার ওই অ্যান্সার গুলো করতে পারে নাই, কঠিন আইসিটি চলে আসছে। তবে এর পরের বিসিএস গুলো তো সবসময় এত কঠিন কিন্তু আসতে দেখি নাই। এখানে একটা পার্ট বি, এখানে 25 মার্কসের আইসিটি আসবে। এখানে আবার পার্ট সি আছে। পার্ট সিটা হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, হ্যাঁ, ইলেকট্রনিক টেকনোলজি, এখানেও 15 মার্কসের। এবং এখানে বিশাল একটা লম্বা সিলেবাস আছে। এগুলো এই পার্টটা বাদ দিলেও এখানে মূলত লাস্ট 15 নম্বর রিটেনে গিয়ে প্রিপারেশন নিলেও প্রথম 2টা পার্ট যেন তোমার শুরুতেই হয়ে যায়। এর জন্য আমরা যেটা করি, আমাদের কোর্সের স্টুডেন্টদেরকে আমরা মূলত শুরুতেই বিজ্ঞানের লিখিত পরীক্ষার বিগত বছরের প্রশ্নগুলো সলিউশন সহ আলাদা করে শীট আকারে দিয়ে টিচার গাইড করবে বই ভিত্তিক, এবং আমরা কোশ্চেনগুলোর সলিউশনের একটা আলাদা করে শীট দিয়ে দিব এবং ওগুলো থেকে পরীক্ষা নিয়ে নিই। তাহলে পরে মনে করো জন্ডিস কি বাহিত রোগ এটা পরীক্ষা আসছে। এখন জন্ডিস কি বাহিত রোগ এটা পরীক্ষা আসলে, এখন তুমি যদি তোমার যদি রিটেনের প্রশ্নগুলো ক্লিয়ারলি প্রশ্ন এবং উত্তর জানা থাকে, মনে করো পানিবাহিত রোগ সবগুলোই তুমি মুখস্থ লিখতে পারো, ভাইরাস জনিত রোগ সবগুলোই তুমি লিখতে পারো, ব্যাকটেরিয়া জনিত রোগ সবগুলোই তুমি লিখতে পারো, তাহলে পরে তোমার কাছে ব্যাপারটা ইজি হয়ে যাবে। এই জন্য বিজ্ঞান আইসিটি এই দুইটার ক্ষেত্রে প্রথমে যদি রিটেনের কমপক্ষে গত 4 থেকে 5 বছরের প্রশ্নগুলো নিয়ে ওই প্রশ্নগুলোর অ্যান্সার গুলো আমরা শিখে ফেলতে পারি,
এবং ওই বাংলা ব্যাকরণে যেভাবে আমরা বাংলা ব্যাকরণটা প্রথমে একবার পড়ে তারপরে রিটেনের প্রশ্ন তারপরে প্রিলিতে যাওয়ার পদ্ধতি বলেছি, ঠিক একই কাজটা আমরা সাধারণ বিজ্ঞানের ক্ষেত্রে করতে পারবো। তাহলে পরে আমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। এবং যারা নন সায়েন্সের আছেন তাদের জন্য সায়েন্সের নাম্বার পাওয়াটা অনেক কঠিন জায়গা থেকে বেঁচে যাবে। বিশেষ করে যারা নন সায়েন্সের আছেন তারা কিন্তু রিটেনে গিয়ে সায়েন্সে অনেক চ্যালেঞ্জের মুখে পড়বেন, ম্যাথ এবং সায়েন্স। এবং এগুলোই কিন্তু আপনার পুরো বড় ধরনের একটা পার্থক্য ক্রিয়েট করে দিবে। এই জন্য শুরু থেকে আপনাকে এ ব্যাপারে সিরিয়াস থাকতে হবে। তাহলে পরে তাহলে পরে হেপাটাইটিস বি কি কারণে হচ্ছে, হেপাটাইটিস বি কি কারণে হচ্ছে ওটা পার্টিকুলার একটা প্রশ্ন এবং উত্তর মুখস্থ না করে যদি আপনার ওই যে এই যে একটু আগে যেটা বললাম কোনটা কি বাহিত রোগ, রোগের ধরন মনে করেন ক্লিয়ারলি যদি সবকিছু আপনি জানেন, তাহলে পরে আপনার এমসিকিউ পারবেন আবার রিটেনে উত্তর করতে পারবেন। এই হচ্ছে বিজ্ঞান নিয়ে কথা। তো এখানে এর বাইরে এই যে জিওগ্রাফি এবং নৈতিকতা ও মূল্যবোধ ও সুশাসনের যে প্রশ্ন আছে এটা মেন্টাল এবিলিটি সিলেবাস ছিল। এই দুটো সিলেবাস এগুলো আপনারা দেখে নেবেন, শীটটা আমি আপনাদেরকে দিয়ে দিব। এখন এখানে প্রশ্নগুলো দেখেন। এই যে বলেছিলাম প্রশ্ন দেখাবো, আমি ব্যাখ্যা করে প্রশ্ন পড়াবো ওরকম কিছু না, আমি জাস্ট দেখাচ্ছি প্রশ্ন কিভাবে আসছে। এটা এটা হচ্ছে কয়েকদিন আগে যে রিটেন পরীক্ষাটা গেছে তার ইংলিশ প্রশ্ন। ইংলিশে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন পার্ট এ, এখানে বিশাল একটা প্যাসেজ আসছে। এই প্যাসেজটা, প্যাসেজের থেকে অ্যান্সার এই দেখেন, প্যাসেজের কাছ প্যাসেজ থেকে হ্যাঁ জি, এখন কয়টা পাচ্ছে? ওহো তাহলে আমি ক্লাসের শেষ দিকে চলে আসছি, যারা আছেন তবু আমি জাস্ট দেখাচ্ছি। এখানে দেখেন এই যে প্রশ্ন, প্রথমে আমি জাস্ট যে জিনিসটা দেখাবো 1 মিনিটে আমি কথাটা ক্লিয়ার করে দিচ্ছি। দেখেন অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন ইন ইওর ওন ওয়ার্ডস, প্রথমে বলছে নিজের ভাষায় লিখো। এরপর আবার বলছে উইদাউট কপিং এনি সেন্টেন্স, তার মানে উইদাউট কপিং, কোনো কপি করা যাবে না, ফ্রম দ্য প্যাসেজ, কপিং ফ্রম দ্য টেক্সট অ্যাবাউট মাই এফেক্ট। একটা প্রশ্নে 3বার করে মানা করছে। কয়বার? একটা প্রশ্ন 3বার মানা করছে এই যে প্রশ্নগুলোর উত্তর লিখো, কিন্তু উপর থেকে তুমি কোনো কিছু কপি করো না। তার মানে এখানে নিজস্ব লিখন দক্ষতা লাগবে। আপনি প্যাসেজ থেকে দেখে কোনো কিছু লিখে অ্যান্সার করে আসতে পারবেন কিন্তু নাম্বার পাবেন না। এই জন্য নিজে থেকে লেখার যে এবিলিটি এটা গ্রো করতে হবে। তাহলে পার্ট এতে 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্নের মধ্যে এখানে দেখেন, রাইট দ্য কন্টেক্সচুয়াল মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইন ইংলিশ, দ্য ওয়ার্ডস আর আন্ডারলাইনড ইন দ্য প্যাসেজ বা ইন দ্য টেক্সট। তাহলে এখানে এগুলার কন্টেক্সচুয়াল মিনিং বের করতে বলেছে। এবং এই কন্টেক্সচুয়াল মিনিংটা আপনি তখনই পারবেন যখন আপনি প্যাসেজটার বাক্যের অর্থটা যদি পরিস্থিতি অনুসারে বুঝেন। কন্টেক্সচুয়াল মিনিং মানে হচ্ছে পরিস্থিতি অনুসারে শব্দটা কি অর্থ, যে বাক্যে ব্যবহার হয়েছে ওই বাক্যের অনুসারে শব্দটা কি অর্থ, ডিকশনারিতে যে অর্থটা আছে ওটা নয়। এই টাইপের, এটা সহজ। হ্যাঁ, এটা সহজ। এখানে এরপরে আর কতগুলো গ্রামাটিক্যাল প্রশ্ন আসছে, এগুলা এগুলো সহজ। আমি যেটা দেখাতে চাচ্ছিলাম ওটা হচ্ছে এখানে এই যে ট্রান্সলেশন আসবে, তারপরে হচ্ছে এসে লিখতে হবে। যে দেখেন এখানে ওখানে বলা হয়েছিল একটা এসে লিখতে, কিন্তু এখানে 4টা এসে আসছে, ওখান থেকে 2টা এসে লিখতে হবে। তার মানে সিলেবাসে যেভাবে দেওয়া আছে তার মধ্যে এখানে প্রশ্নকারী এটা মেনে চলে নাই। তারপরে এখানে দেখেন একটা ফিচার লিখতে হবে বা পত্রিকার সম্পাদক বরাবর এটা এটাকে সামারি করার জন্য প্রশ্ন। তাহলে এই যে বিষয়গুলো যে এভাবে আসছে, এই ইংরেজিতে ইংরেজিতে এখানে যা আছে সব মিলিয়ে যেটা আছে সেটা হচ্ছে আপনাকে মূলত আপনাকে মূলত রাইটিং স্কিলটাকে ডেভেলপ করতে হবে, রাইটিং স্কিলকে ডেভেলপ করতে হবে, রাইটিং স্কিলকে ডেভেলপ করতে হবে। ট্রান্সলেশন, মনে করেন একটা এসে লিখবেন, এসেটা একেবারে আনকমন আসছে, তাৎক্ষণিকভাবে আপনি বানিয়ে বানিয়ে লিখছেন, বানিয়ে বানিয়ে যা লিখছেন কিন্তু আপনি ট্রান্সলেশন করছেন। এই জন্য প্রার্থী কোন একটা প্রার্থী যদি ভালো করতে চান, কোন একটা প্রার্থী যদি রিটেনে ভালো করতে চান, রাইটিং স্কিল ডেভেলপ করতে চান, তার প্রথম কাজ হচ্ছে ট্রান্সলেশনের দক্ষতাটা ট্রান্সলেশনের দক্ষতাটা বাড়ানো। তো আমরা যে কাজটা করব, আমাদের এই যে 51 অথবা 50 যে ব্যাচের স্টুডেন্ট হন, আপনাদের এখানে 51তম যারা আছে যারা বেসিকে জয়েন করবে, তাদের জন্য 1 বছর ব্যাপী এখানে রাইটিং এর ক্লাস আছে, পুরো বছর জুড়ে একেবারে খুঁটিনাটি সবকিছু রাইটিং এর অর্নামেন্ট পর্যন্ত সবকিছু জিনিস আসবে। তাহলে তার 50তম যারা আছে এদের কি অত লম্বা সময় আছে, এদেরকে 1 বছর ধরে আপনি কি রাইটিং পড়াইতে পারবেন? 50তম যারা আছে তাদের জন্য 2টি ধাপে রাইটিং এর কাজগুলো আছে। প্রথমত হচ্ছে এখানে প্রথম ধাপ প্রথম ধাপ প্রথম ধাপে আমরা যে কাজটা করব ওটা হচ্ছে 30 থেকে 35টা রিটেনের ক্লাস দিব, যেগুলোতে সরাসরি প্রিভিয়াস রিটেন কোশ্চেন সলিউশনের পাশাপাশি
রিটেনের ডিফিকাল্ট জায়গাগুলোকে ক্লারিফাই করার জন্য সিলেবাস এবং টপিক এবং সাবজেক্ট ভাগ করে ধরে ধরে জিনিসগুলো পড়ানো হবে। প্রথমে প্রথমে শুরুর দিকে একেবারে এখন এই যে ক্লাস শুরু করার সাথে সাথে এই জিনিসটা করা হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে এখানে আপনাদের 15টা অ্যাসাইনমেন্ট টেস্ট হয়। প্রতিটা অ্যাসাইনমেন্ট টেস্টে ট্রান্সলেশন থাকবে, প্রতিটা অ্যাসাইনমেন্ট টেস্টে। তাহলে 15টা পরীক্ষা, অর্থাৎ টোটাল বিসিএস এর সিলেবাসটাকে 15 ভাগে ভাগ করেই 15টা পরীক্ষা নেওয়া হচ্ছে। এবং এই পরীক্ষাগুলো ছোট ছোট সিলেবাস, যেন কোনো প্রেশার না হয়। রেগুলার লেকচার এবং ক্লাসগুলোর পাশাপাশি এই পরীক্ষাগুলো ভালোভাবে দেওয়া যায়। প্রতিটা পরীক্ষায় গাণিতিক যুক্তি এবং ট্রান্সলেশন থেকে প্রশ্ন থাকে। এমন ভাবে আপনার রাইটিং নিয়ে আমরা কাজগুলো করি যেন আমাদের যে কোনো প্রার্থী প্রিলি পাস করলে রিটেন নিয়ে তার হ্যাজাল হতে না হয়, কোনো ডিফিকাল্টি তার ফেস করতে না হয়। এইভাবে এই দুইটা ব্যাচে আমরা রাইটিং এর কাজগুলো করব। এবং এখানে ম্যাথমেটিক্স এর জন্য যদি আপনার কোনো সমস্যা চিন্তা করেন, এখানে 50 হোক 51তম হোক, আমাদের একটা হচ্ছে আমাদের রেগুলার রেগুলার শীট ভিত্তিক প্রিলি সিলেবাসটা পড়ানোর পাশাপাশি এখানে নবম এবং দশম শ্রেণীর নবম এবং দশম শ্রেণীর যে টেক্সট বই আছে, হায়ার ম্যাথ বইটা, বইয়ের চ্যাপ্টার ভিত্তিক আলাদা করে এই বইটা শেষ করানো হয়। যদিও অনেক বেশি ক্লাসের প্রয়োজন হয় না, কারণ একটা টিচার পড়ানোর সময় ওই চ্যাপ্টার থেকে কোন কোন জায়গাগুলো পড়ানো উচিত ওই ওই জায়গাগুলো নিয়ে ক্লাসে পড়িয়ে শেষ করায়। তাহলে এটা বইভিত্তিক। এই জিনিসগুলো সম্পূর্ণ রেগুলার কোর্সের বাইরে। এবং আমরা করিয়ে দিচ্ছি, আমরা এর মধ্যে আমরা ক্লাস শুরু করে দিব। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করেন, যেহেতু পরে আরেকটা ক্লাসে আপনাদের সাথে আমার কথা হতে পারে, এই জন্য আমি আজকে শেষ করে দিচ্ছি। এবং যেহেতু আরেকটা ক্লাস শুরু হচ্ছে, আমার দ্রুত শেষ করে দিতে হচ্ছে। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারে। 50তম 51তম বিসিএস যাদের টার্গেট। কারো কোনো প্রশ্ন আছে এতক্ষণ যা বলেছি? হুম। আচ্ছা, তাহলে এখানে শেষ করে দিচ্ছি। পরের ক্লাসটাতে এখন এখান থেকে আমরা পরের ক্লাসটা শুরু করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তাহলে এটা